2022 জন্য তোমরা সবাই ফটাফট জয়েন করে যাও আজকের ক্লাসে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ফটাফট আজকের ক্লাসে জয়েন করে যাও। আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের এই ক্লাসে। আজকে আমরা রিপ্রোডাকশন ইন অর্গানিজম এই চ্যাপ্টারটা এনসিইআরটি থেকে ডিসকাস করব। শুধুমাত্র এনসিইআরটি থেকে ডিসকাস করব তা নয়, আজকে এই চ্যাপ্টারটাকে আমরা কিছু এমসিকিউগুলো যেগুলো তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট সেটাও আজকে কিন্তু আমরা ডিসকাস করতে চলেছি। তাহলে তোমরা সবাই চলে এসো আজকে এই ক্লাসে, জয়েন করে যাও ফটাফট। আজকের এই ক্লাসে তোমরা সবাই ফটাফট জয়েন করে যাও এবং বলো আজকে আমার কথা তোমরা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না সেটা আমাকে একটু জানাও। তাহলে আজকে আমরা ক্লাস 12-এর রিপ্রোডাকশন ইন অর্গানিজম এই চ্যাপ্টারটা তোমাদের জন্য ডিসকাস করতে চলেছি। চলো তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু দেখে নিই। তোমরা সবাই চ্যাট অপশানে লিখতে ভুলবে না। আজকে আমরা রিপ্রোডাকশন ইন অর্গানিজম এই চ্যাপ্টারটা তোমাদের জন্য ডিসকাস করব। যারা তোমরা NEET 2022 দিতে চলেছো তাদের জন্য আজকে আমরা এনসিইআরটির বইটা লাইন টু লাইন ডিসকাস করব। চলো আমরা শুরু করি আজকে। ওকে বিভাস, তবে আজকে আমরা এই ক্লাসটা যেহেতু NEET 2022 স্টুডেন্টদের জন্য, সেই জন্য আজকে কিন্তু আমরা এই ক্লাসটা একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে করব। মানে এখানে এমসিকিউগুলো যেগুলো ডিসকাস করব সেগুলো কিন্তু তোমাদের খুব ফাস্ট অ্যান্সার দিতে হবে, রাইট? কারণ তোমাদের এখন সময় কিন্তু খুবই মূল্যবান। এখন তোমাদের এই ইন্টারনেট, ফোন, ইউটিউব যাই কিছু হোক না কেন, এখানে বেশি সময় কিন্তু যে স্যারই হোক না কেন বেশি সময় ইউটিলাইজ করলে চলবে না, তোমাদের নিজেদেরকে বেশি পড়তে হবে। সেই জন্য আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে আছে কিন্তু তোমাদের জন্য এই ক্লাসটা ডিসকাস করব। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তাহলে চলো আজকে আমরা শুরু করি আমাদের NEET। তার আগে তোমাদের সবাইকে প্রণাম জানাই, কারণ তোমরা আজকে আমাকে একটা বড় সুযোগ দিয়েছো ভগবানকে সেবা করবার জন্যে। কারণ তোমরাই তো ভবিষ্যতে ডক্টর মানে ভগবান হতে চলেছো, তাই না? তাহলে সেই ভগবানদের যে সেবা করব, কি দিয়ে সেবা করব, মানে কি দিয়ে পুজো করব। সেবা মানে তো পুজো বলতে পারো, ফুল বেলপাতা নয়। আজকে কিছু টপিক বা কোশ্চেন যেটা আমার মধ্যে কিছুটা আছে, যেটা ভগবান আমাকে কিছুটা দিয়েছে, খুবই অল্প সেটা। সেই জন্য এই ক্লাসটা শুরু করবার আগেই আমরা প্রথমেই ঠাকুর, মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। কারণ ওনাদের ইচ্ছাতেই বা ওনাদের বলতে পারো চেয়েছেন বলেই আজকে আমি এই ক্লাসটা করতে পারছি। তোমরাও সেই ক্লাসটা আজকে সেটা দেখতেও পাচ্ছ। তাহলে চলো আজকে আমরা রিপ্রোডাকশন ইন অর্গানিজম এই চ্যাপ্টারটা আমাদের NEETর সিলেবাসের মধ্যে দুটো টপিকে আমরা ডিসকাস করব। একটা হচ্ছে 1.1 আর 1.2, এই দুটো হচ্ছে মেন টপিক। আর এর মধ্যে কিছু শর্ট টপিকগুলো আছে, মানে সাব টপিক আর কি। দেখো প্রথমে আমি তোমাকে বলি, এই চ্যাপ্টারটা যখন শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের রিপ্রোডাকশন অর্গানিজমের একটা ইন্ট্রোডাকশন। এখানে ফার্স্ট যে তোমার পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লাইফ স্প্যান জিনিসটা কি। হোয়াট ইজ দ্য লাইফ স্প্যান? দেখো লাইফ স্প্যানটা কী ছিল, এটা একটা টাইম ফ্রেম ছিল না, বার্থ থেকে নর্মাল ডেথের এই সময়টা। এই লাইফ স্প্যান কিন্তু ডিফারেন্ট অর্গানিজমের জন্য ডিফারেন্ট হয়। তোমরা এনসিইআরটির বইতে এই যে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারের মধ্যে যে তোমার ইয়ারগুলো লেখা আছে, লাইফ স্প্যানগুলো, সেগুলো তোমায় কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। দেখো তোমরা এটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এখানে আমরা ডিফারেন্ট যে অর্গানিজম তাদের একটা লাইফ স্প্যান এখানে দেখতে পাচ্ছি। সেই লাইফ স্প্যানগুলো তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। এলিফ্যান্ট আছে, রোজ আছে, বাটারফ্লাই আছে, ক্রো আছে, এদের সবার কিন্তু তোমাকে লাইফ স্প্যানগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রেখো, রাইট? আর এরপর আমরা যদি রিপ্রোডাকশন, হোয়াট ইজ রিপ্রোডাকশন সেই ব্যাপারটা একটু দেখে নিই। চলো, রিপ্রোডাকশনের সঙ্গে এটা একটা বেসিক প্রসেস, তাই না? যেটা লিভিং অর্গানিজমদের একটা পার্টিকুলার ফিচার্সও বলতে পারো, যেখানে তারা কন্টিনিউয়েশন অফ লাইফ করে। মানে লিভিং অর্গানিজমগুলো তারা তাদের লাইফটাকে কিভাবে কন্টিনিউ করবে, নিউ অর্গানিজম কি করে প্রডিউস করবে, সেই প্রসেসটাই হচ্ছে তোমার রিপ্রোডাকশন। তোমরা সবাই এনসিইআরটির বইটা একটু খুলে রাখো, তাহলে তোমরা এটা হয়তো একটু হেজি দেখছো, আই থিঙ্ক এটা ক্লিয়ার দেখতে পাবে। চলে এসো, তোমরা এনসিইআরটি বইটা তোমাদের সবার খুলে রাখো।
আর এই লাইফ স্প্যান থেকে আমরা জেনারেল কিছু কোশ্চেনও ডিসকাস করব এমসিকিউ টপিকটার মধ্যে। কিন্তু এই স্ক্রিনটা তোমাদের জন্য, তোমরা কি স্ক্রিনটা পরিষ্কার ক্লিয়ার দেখছো নাকি তোমাদের ব্লার দেখছো, একটু আমাকে বলবে? আমার মনে হচ্ছে তোমরা ব্লার দেখছো। এই পেজটা সঠিক দেখছো? জানো আমাকে একটুখানি, এই যে রিপ্রোডাকশন, তোমরা একটু আমাকে রিপ্লাই করে ফেলো, তোমরা কেমন দেখতে পাচ্ছ এটা? এই যে আমাদের রিপ্রোডাকশনের জন্য আমরা দেখো, রাইট, ওকে ওকে, দেখছি আমি কি করা যায়, এটা দেখে নিই একটুখানি। দেখে নিই একটুখানি। ব্লাড দেখলে অসুবিধা হবে, একটুখানি দেখে নিই। দেখি এমসিকিউ পার্টটা প্রথম দেখছি, ঠিক আছে। প্রথম এমসিকিউটাই একটা লাইফ স্প্যানের ওপর আছে। দেখি তোমরা ওয়ানের কোশ্চেনটা ভালোভাবে দেখতে পাচ্ছ না, রাইট? আমি দেখে নিচ্ছি ভালোভাবে কি করে দেখা যায়। ঠিক আছে, আমরা প্রথম একটা এমসিকিউ এর আন্ডারে নিয়ে চলে আসি। চলো, লাইফ স্প্যান সেটা কাকে রিপ্রেজেন্ট করে? যেটা পিরিয়ড অফ বার্থ ফ্রম দ্য ন্যাচারাল ডেথ অফ দ্য অর্গানিজম, নাকি পিরিয়ড ফ্রম দ্য বার্থ টু রিপ্রোডাক্টিভ ম্যাচুরিটি অফ দ্য অর্গানিজম, নাকি পিরিয়ড অফ দ্য রিপ্রোডাক্টিভ ম্যাচুরিটি টু ডেথ অফ দ্য অর্গানিজম, আর পিরিয়ড ফ্রম অ্যাডোলেসেন্স টু সেনোসেন্স ফর্ম অফ দ্য অর্গানিজম? কোনটা? লাইফ স্প্যান বলতে আমরা কি বুঝি? দেখো তোমাদের অ্যান্সারটা তোমরা ফটাফট দাও আমাকে, অ্যান্সারটা দেখি। দেখো এনসিইআরটির বই যেটা বলেছে তোমাকে, সেটা হচ্ছে লাইফ স্প্যান বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে একটা পার্টিকুলার পিরিয়ড। এই পিরিয়ডটা কার মধ্যে, কোন সময়ের মধ্যে আসছে, সেটা ইম্পর্টেন্ট। দেখো এটা তোমরা ভালো করে মাথায় রাখতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে আলটিমেটলি একটা পিরিয়ড ফ্রম দ্য ন্যাচারাল বার্থ টু ন্যাচারাল ডেথ, রাইট? এই যে তোমার টাইম ফ্রেমটা, এটা তোমাকে মনে রাখতে হবে। দিস ওয়ান ইজ কল্ড দ্য লাইফ স্প্যান। তাহলে এখানে আমরা এই অপশনটাকে তোমাকে রাইট অপশন দিলাম। এর পরের কোশ্চেনটা দেখো তো, লাইফ স্প্যান আলটিমেটলি ডিপেন্ডস অন, আমরা তো ডিফারেন্ট অর্গানিজমে লাইফ স্প্যান দেখলাম, ক্রো মনে করো, প্যারট মনে করো, ডিফারেন্ট অর্গানিজমের। কিন্তু লাইফ স্প্যানটা আলটিমেটলি কার উপর ডিপেন্ড করে? লাইফ স্প্যানটা ডিপেন্ড করে কার ওপর? একটা অর্গানিজমের সাইজের ওপর, নাকি শেপ অফ দ্য অর্গানিজম? এ অ্যান্ড বি, নান অফ দিস। কোনটা হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 2, যেখানে আমরা লাইফ স্প্যান অফ দ্য অর্গানিজমের কথা বলছি। দেখো লাইফ স্প্যান অফ দ্য অর্গানিজম সেটা আলটিমেটলি কোনো অর্গানিজমের সাইজের ওপরও ডিপেন্ড করে না, শেপ অফ দ্য অর্গানিজমেরও ডিপেন্ড করে না, কারোর ওপরই করে না। কারণ তাহলে তো আমরা প্যারট আর ক্রো, এদের তো ডিফারেন্ট লাইফ স্প্যান দেখছি, কিন্তু এদের সাইজ তো মোটামুটি একই টাইপের, তাই না? তাহলে নান অফ দিসই হবে। দেখো এনসিইআরটি লাইফ স্প্যান এই পার্টটা থেকে কীরকম কোশ্চেন আসে, মানে এইভাবে তোমাদের রিভিশন করতে হবে পুরো চ্যাপ্টারটাকে, রাইট? কোশ্চেনের মাধ্যম দিয়ে। দেখো আমরা তোমাকে একটু আগে বলছিলাম এই কোশ্চেনটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই সব অর্গানিজমগুলোর লাইফ স্প্যানগুলো ভালোভাবে মনে রাখবে। এখানে কোশ্চেনটা বলছে অ্যারেঞ্জ অফ দ্য ফলোয়িং অর্গানিজম অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাসেন্ডিং লাইফ স্প্যান। অ্যাসেন্ডিং লাইফ স্প্যান হিসাবে যদি আমরা সাজাই, তাহলে কোন অপশনটা সঠিক হবে? দেখে নাও, কোশ্চেন নাম্বার আমরা 3 নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। যেখানে তুমি দেখবে বাটারফ্লাই, ক্রোকোডাইল অ্যান্ড প্যারট, এই অপশানটাই অ্যাসেন্ডিং ওয়াইজ, এই অপশানটাই সঠিক। কারণ তুমি দেখো প্রত্যেকটা অর্গানিজমের লাইফ স্প্যানটাকে এখানে লিখে দেখো, তুমি এই অ্যান্সারটাই পাবে। কোশ্চেন নাম্বার 4 দেখো, এটাও লাইফ স্প্যানের ওপর একটা কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য লাইফ স্প্যান অফ দ্য অর্গানিজম? দেখো একটা ছোট্ট টপিক ছিল লাইফ স্প্যান, তার উপর বেস করে কতগুলো কোশ্চেন আমাদের তৈরি হচ্ছে। দেখো লাইফ স্প্যানের ওপর এই যে আমি কোশ্চেনটা তোমাদের জন্য ডিসকাস করছি, চলো এবার দেখে নিই এই কোশ্চেনটা কি আছে। দেখো আমি লাইফ স্প্যানের ওপর যে এই কোশ্চেনটা তোমাদের বলছিলাম, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য লাইফ স্প্যান অফ দ্য অর্গানিজম? ম্যাঙ্গো ট্রি হ্যাজ এ মাচ লঙ্গার লাইফ স্প্যান অ্যাজ কম্পেয়ার টু দ্য পিপল ট্রি, নাকি সিঙ্গেল সেল অর্গানিজম ডাজ নট শো দ্য ন্যাচারাল ডেথ? এই কথাটা কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসার জায়গা থাকছে। তুমি একটা অ্যামিবার স্ট্রাকচার দেখো, তুমি যদি একটা অ্যামিবার স্ট্রাকচার দেখো বা একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার দেখো,
ভাবো এটা একটা অ্যামিবার যদি স্ট্রাকচার তুমি দেখো, অ্যামিবার তো একটা ইউনিসেলুলার অর্গানিজমের মধ্যে আসে। এই অ্যামিবা তারা কি আলটিমেটলি তাদের ডেথ হয়? তারা কিভাবে রিপ্রোডাকশন করে? বাইনারি ফিশন প্রসেসে। তাদের অর্গানিজমটাকে ভালো করে দেখো, তাদের কিন্তু মেন যে সেলের কম্পোনেন্টগুলো তাদের অফস্প্রিংয়ের মধ্যেই ট্রান্সফার হয়ে যায়, তাদের তাদের ডেথ হয় না। ডাজ নট শো দ্য ন্যাচারাল ডেথ, রাইট? আর কি দেখো, লাইফ স্প্যান ইজ কোরিলেটেড উইথ দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড হ্যাবিটেট অফ দ্য প্ল্যান্ট। প্ল্যান্টের কমপ্লেক্সিটি আর হ্যাবিটেটের উপর কি ডিপেন্ড করছে এটা? নাকি প্যারট হ্যাজ এ শর্টার লাইফ স্প্যান কম্পেয়ার টু ক্রো? মানে তোমাকে আমি যে এনসিইআরটির বইয়ের এই যে তোমাকে চার্টটা দেখাচ্ছিলাম, এই চার্টটা তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা চার্টের অপশন ভালো করে মাথায় নেবে যে কোন অর্গানিজম এবং কার কতটা লাইফ স্প্যান। দেখো এই অ্যান্সারটাকে আমরা যেটা আমি তোমাকে এক্সপ্লেন করছিলাম সেটাই আমি অ্যান্সার দিয়েছি, কারণ অন্য অপশনগুলো কিন্তু কারেক্ট স্টেটমেন্ট নয়। সিঙ্গেল সেল অর্গানিজমগুলো যেহেতু বাইনারি ফিশন প্রসেসে রিপ্রোডাকশন করে, সো দে ডাজ নট শো এনি ন্যাচারাল ডেথ। বুঝে গেছে ব্যাপারটা? দেখো লাইফ স্প্যান থেকে তাহলে তোমাদের NEET লেভেলের যদি কোশ্চেন আসে তাহলে ওই পার্টিকুলার ডেফিনেশন বেস এই সিঙ্গেল সেল অর্গানিজম আর যে লাইফ স্প্যানগুলো ডিফারেন্ট অর্গানিজমে দেওয়া আছে তাদের উপর বেস করে কোশ্চেন আসবে, এটাই নর্মাল ফরম্যাট। এখন বিভাস এখন কেমন দেখতে পাচ্ছ? এখন তো ক্লিয়ার দেখা উচিত। এখন দেখো তো, এখন তো ফাইন অ্যান্সারটা আসা উচিত তোমাদের, রাইট? তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে আজকে আমরা কিন্তু এই লাইফ স্প্যানের ওপর তোমাদের জন্য অনেকগুলো কোশ্চেন দেখলাম। দেখে নি আরেকটু। তাহলে এই ছিল আমাদের লাইফ স্প্যানের ওপর পার্টিকুলার কিছু ইনফরমেশন। তাহলে লাইফ স্প্যান থেকে আমি এনসিইআরটির বইটায় আবার ফিরে এলাম। দেখো এনসিইআরটির বইতে তোমাকে এই যে আমি বললাম ডিফারেন্ট অ্যানিমালসগুলো, ডিফারেন্ট প্ল্যান্ট, এদের যে লাইফ স্প্যানগুলো দেওয়া আছে সেটা কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। আর এই পেজটা অবশ্য ব্লারই আসছে এখনো পর্যন্ত, আমি নেক্সট পেজটায় গিয়ে দেখি তাহলে তোমাদের আরো ক্লিয়ার বোঝা যাবে। দাঁড়াও দেখে নিই একটুখানি। যদি পরের পেজটায় যাই, না এই পেজটারই আই থিঙ্ক কোনো সমস্যা আছে হয়তো। ঠিক আছে, আমরা এমসিকিউ সেকশনটার মধ্যে আসি, ওখানে তো কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। দেখে নিই এমসিকিউ সেকশনটা। ওকে, চলো আমরা তাহলে লাইফ স্প্যানে আমি তোমাকে এইভাবে বোঝাতে থাকি, তাহলে আমার মনে হয় আরো বেটার হবে। দেখি এইভাবে তোমাদের কেমন সুবিধা হয় কিনা। ওকে, তাহলে চলো কোশ্চেন নাম্বার 5 দেখি। দেখো রিপ্রোডাকশন, আমি এইভাবেই তোমাকে এনসিইআরটির বইটা তোমরা খুলে রাখো, আমি একদম এনসিইআরটির বইটা তোমাকে বুঝিয়ে বুঝিয়ে যাব, প্রত্যেকটা টপিককে বোঝাবো একটু একটু করে, এনসিইআরটির লাইন টু লাইন বোঝাবো। দেখো এরপর এনসিইআরটির বইতে এসেক্সুয়াল রিপ্রোডাকশন বলে একটা টপিক আছে। লিভিং অর্গানিজমগুলো টু টাইপের রিপ্রোডাকশন করতে পারে, একটা হচ্ছে এসেক্সুয়াল আর একটা হচ্ছে সেক্সুয়াল প্রসেস। বাট এসেক্সুয়াল প্রসেসটা তুমি ডিফাইন করবে কি করে? হোয়াট ইজ এসেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস? দেখি কোনটা হবে তোমার অ্যান্সার, কোনটা হবে তোমার অ্যান্সার 5-এর জন্য। দেখো আমি অ্যান্সার যেটা বলছি, এনসিইআরটি যেটা বলছে সেটা হচ্ছে এসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যেখানে উইদাউট ইনভলভমেন্ট হয় গ্যামেট ফর্মেশন। ডাইরেক্ট বলতে পারো একটা পেরেন্ট সেল থেকে অফস্প্রিং তৈরি হয়। তাহলে এসেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু গ্যামেট ফর্মেশন ইনভলভমেন্ট হয় না, ওটা সেক্সুয়াল রিপ্রোডাকশনে হয়। দেখো গ্যামেট যদি ফর্মেশন নাই হয় তাহলে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটসের কী করে ফিউশন হবে? এটাও তো নট নেসেসারি, মানে রিকোয়ারমেন্টই নেই। আর এসেক্সুয়াল রিপ্রোডাকশনে মনে রাখবে অনলি ওয়ান পেরেন্টের রিকোয়ারমেন্ট আছে, একটা সিঙ্গেল পেরেন্ট থেকে অফস্প্রিং তৈরি হয়। তাহলে বাই পেরেন্টাল অপোজিট সেক্স এটার তো কোনো প্রশ্নই আসছে না। তাহলে উইদাউট ইনভলভমেন্ট অফ দ্য গ্যামেট ফর্মেশন, এটা হবে তোমাদের অ্যান্সার। মানে এটাই এসেক্সুয়াল রিপ্রোডাকশন তোমাদের বোঝাতে বলছে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশনটা, এই পার্টে চলে গেল। এরপর এনসিইআরটির বইতে তোমাকে যে এসেক্সুয়াল রিপ্রোডাকশন পার্টটা আছে না, সেই আমি এসেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে তোমাদের জন্য এবার ডিসকাস করি। চলো এসেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্ট থেকে চলো এবার দেখি প্রথম কোশ্চেনটা আবার কি আসছে। এসেক্সুয়াল রিপ্রোডাকশনে যে অর্গানিজমগুলো তৈরি হয় তারা হচ্ছে ক্লোন।
এখান থেকে আমাদের কোশ্চেনটা, ক্লোন আর প্রডিউস জেনারেলি বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন, ইন্ডিভিজুয়াল জেনেটিক্যালি সিমিলার টু প্যারেন্ট, এটা কি ইন্ডিভিজুয়াল মরফোলজিক্যালি সিমিলার টু প্যারেন্ট। মানে এখানে আমরা একটা ক্লোনের ডেফিনেশন চাইছি তোমার থেকে, যে পয়েন্টটা তোমার এনসিইআরটি তোমাকে মেনশন করেছে। আর এই ক্লোন কি করে তৈরি হয়, এসেক্সুয়াল অর্গানিজমের থ্রু দিয়ে, এসেক্সুয়াল রিপ্রোডাকশনের থ্রু দিয়ে যে অর্গানিজমগুলো তৈরি হয় সেইগুলো। 6-এর অ্যান্সার লেখো, দেবাংশী লিখেছে 6-এর ডি লিখেছো, দেখা যাক অন্যরা কি লেখো। সবাই অ্যান্সারগুলো লেখো যারা যারা ক্লাসে আছো, কারণ তোমাদের এইভাবে প্র্যাকটিসও হয়ে যাবে সুন্দর করে। দেখো ক্লোন অপশানটাকে আমরা বি অ্যান্ড সি, মানে ডি অপশানটাকে রাইট বলেছি। কেন বলো তো বলেছি, কারণ ক্লোন মানে আমরা কি বুঝি, যখন অর্গানিজমগুলো জেনেটিক্যালি সিমিলার হবে এবং মরফোলজিক্যালি সিমিলার হবে, that time it is called the clone। এটাই ক্লোনের ডেফিনেশন, জেনেটিক্যালি অ্যান্ড মরফোলজিক্যালি এদের সিমিলার হতে হবে। চলো কোশ্চেন নাম্বার 7। এনসিইআরটির বইতে একটা পিকচার দেওয়া আছে, দেখো এই পিকচারটা তুমি দেখতে পাচ্ছ কিনা। সবাই এনসিইআরটির বইটা খুলে রাখো, কিন্তু সবাই এনসিইআরটির বইয়ের পিকচার খুলে রাখো। দেখো ওখানে আমরা যে পিকচারটা দেখছি সেটা কি দেখছি, একটা প্রসেস দেখছি, কিন্তু সেটা কি প্রসেস, বাইনারি ফিশন অ্যামিবা নাকি বার্ডিং অফ অ্যামিবা, নাকি ইস্টের বার্ডিং প্রসেস, নাকি বাইনারি ফিশন অফ ইস্ট দেখছি। মানে ইস্ট যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে সেটাকে তোমাকে একটু ফাইন্ড আউট করতে হবে। এটা অ্যামিবা স্ট্রাকচার নয়, তুমি সেটা দেখেই বুঝতে পারছো। রিয়া মণ্ডল, রিয়া অ্যান্সার দিয়েছে বি দিয়েছে, শামিমা সি দিয়েছে। দেখি অন্য স্টুডেন্টরা কি দাও। এই যে পিকচারটা এনসিইআরটি তুমি দেখছো, এখানে আমরা ইস্টের একটা এসেক্সুয়াল প্রসেস, যেটা আমরা বার্ডিং প্রসেসকে বলছি। বার্ডস হচ্ছে কি বলতো, এই যে পিকচার দেখতে পাচ্ছ, মেনলি পেরেন্ট সেল থেকে একটা আউটগ্রোথ তৈরি হচ্ছে, এক্সটার্নাল আউটগ্রোথ। এরা স্টিল নাও অ্যাটাচ করে আছে, যখন ম্যাচিওর হচ্ছে তখন এই মেন পেরেন্ট বডি থেকে ওরা ডিটাচ হয়ে যাচ্ছে, মেন পেরেন্ট বডি থেকে ওরা ডিটাচ হয়ে যাচ্ছে, প্রসেসটা বার্ডিং। কিন্তু আমরা কার এক্সাম্পল দেখছি, আমরা এটা ইস্টের এক্সাম্পল দেখছি। মানে এনসিইআরটির বইয়ের প্রত্যেকটা পিকচার কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে, রাইট। তাহলে আমরা এখানে বার্ডিং প্রসেস দেখছি, এটা ইস্টের পিকচার। ওকে, তারপর চলে এসো নেক্সট কোশ্চেন। আমরা রিপ্রোডাকশনের সময় সেল ডিভিশন হয়, নিশ্চয়ই তো হতেই হবে, কিন্তু কি টাইপের সেল ডিভিশন হয়, মাইটোসিস না মিওসিস, সেটা দেখছি। বাট এখানে আমাদের কোশ্চেন, সেল ডিভিশনটাই ইটসেলফ মোড অফ রিপ্রোডাকশন। মানে সেল ডিভিশন হচ্ছে মানে রিপ্রোডাকশন হচ্ছে, এটা কাদের ক্ষেত্রে, প্রোটিস্টিয়ান্সদের ক্ষেত্রে, মোনেরিয়ান্সদের ক্ষেত্রে, ফাঙ্গির ক্ষেত্রে, নাকি এ আর বি বোথ অপশন, মানে প্রোটিস্টে মোনেরিয়ান্স দুজনের পক্ষেই হবে। দেখি বলে ফেলো 8-এর জন্য। রাখি অ্যান্সার দিয়েছো। দেখো সেল ডিভিশন ইটসেলফ মোড অফ রিপ্রোডাকশন, সেটা কাদের ক্ষেত্রে হয়, ইউনিসেলুলার অর্গানিজমদের ক্ষেত্রে হয়। ইউনিসেলুলার মানে যাদের মধ্যে সিঙ্গেল সেল থাকে। সিঙ্গেল সেলওয়ালা অর্গানিজম এখানে কারা কারা আছে, প্রোটিস্টা আছে, মোনেরাই আছে, এরা তো দুজনেই তো ইউনিসেলুলার। মানে এদের ক্ষেত্রেও সেল ডিভিশন ইজ দ্য মোড অফ রিপ্রোডাকশন। এদের ক্ষেত্রে কেন, যে কোনো ইউনিসেলুলার অর্গানিজমদের ক্ষেত্রে সেল ডিভিশন ইটসেলফ মোড অফ রিপ্রোডাকশন, এটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে, রাইট, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 9 দেখো, এসেক্সুয়াল রিপ্রোডাকশন যখন হয় তখন ডিফারেন্ট টাইপ অফ স্পোর ইনভলভ হয়, দ্যাট ইজ কল্ড দ্য এসেক্সুয়াল স্পোর। আমরা এখানে একটা স্পোরের এরকম নাম বলেছি, যেটা হচ্ছে জু স্পোর। কিন্তু জু স্পোরের থ্রু দিয়ে এসেক্সুয়াল রিপ্রোডাকশন করে কে পার্টিকুলারলি, ক্লামাইডোমোনাস, পেনিসিলিয়াম, হাইড্রা নাকি স্পঞ্জ? কারা এই এসেক্সুয়াল জু স্পোরের থ্রু রিপ্রোডাকশন করে? দেখো অ্যান্সারটা 9-এর জন্য হবে, সেটা মনে রাখবে, ক্লামাইডোমোনাস। এরাও এসেক্সুয়াল রিপ্রোডাকশনের থ্রু করে, যেটা হচ্ছে তোমার জু স্পোরের থ্রু দিয়ে, রাইট, জু স্পোরের থ্রু দিয়ে অ্যান্সারটা আমরা বলছি এখানে। নেক্সট দেখে নাও, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। এখানে কনিডিয়া অফ পেনিসিলিয়াম ইজ দ্য এন্ডোজিনিয়াস বর্ন। আমরা এখানে কনিডিয়া একটা এসেক্সুয়াল স্পোরের কথা বলছি, কনিডিয়া একটা আমরা এসেক্সুয়াল স্পোরের কথা বলছি। এই পেনিসিলিয়ামের মধ্যে কনিডিয়া সেটা কি ভেতরে গ্রো করে এন্ডোজিনিয়াসলি, নাকি জেমিউলস তৈরি হয় স্পঞ্জের মধ্যে, এটা এক্সটার্নাল বার্ডিং?
জেমিউলস আর ইস্টের ক্ষেত্রে দ্য ডিভিশন ইজ আনইকুয়াল অ্যান্ড স্মল বার্ডস আর প্রডিউস, আর জুস্পোর ইজ দ্য নন মোটাইল স্ট্রাকচার। কোনটা হবে আমাদের কারেক্ট স্টেটমেন্ট? কোশ্চেন নাম্বার 10 এর জন্য বলো। দেখো কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমরা যে অ্যান্সারটা তোমাকে দিচ্ছি সেটা হচ্ছে ইস্টের ক্ষেত্রে। ইস্টের ক্ষেত্রে স্মল যে আউটার গ্রোথটা হয় সেটা কিন্তু আনইকুয়াল অ্যান্ড স্মল বার্ডস তৈরি হয়। জুস্পোর মোটাইল স্ট্রাকচার, নন মোটাইল নয়। আর কনেডিয়া যেটা পেনিসিলিয়ামের এসেক্সুয়াল স্পোর বলতে পারো, সেটা এন্ডোজিনিয়াসলি নয়, সেটা এক্সটার্নালি এক্সোজিনিয়াসলি প্রডিউস হয়। আর জেমিউলস যেটা তুমি স্পঞ্জের মধ্যে দেখবে সেটা ইন্টারনাল আলটিমেটলি বলতে পারো একটা বাডি, এক্সটার্নাল নয়, রাইট? সেই জন্য আমরা 10 এর অ্যান্সারটাকে সি বলেছি তোমাদের জন্য। তোমরা সবাই অ্যান্সার লেখো, দেখো ভুল বা ঠিক নয়, তোমরা সেই অ্যান্সারটা তুমি যেটা জানো সেটাকে একটুখানি আমার সাথে মিলিয়ে নাও, আমার সাথে রিভিশন করে নাও NEET 2022-র জন্য, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো এনসিইআরটির বইতে একটা পিকচার দিয়েছে, এখানে এই পিকচারটা থ্রু কেমন কোশ্চেন হতে পারে? ম্যাচ দ্য কলম 1 and 2। এখানে আমরা দেখো কি কি পিকচার দিয়েছি, এ টিউবার, বি রাইজোম, সি বুলবিল, ডি লিপ বার্ডস অ্যান্ড ই অফসেট। মানে এদের সঙ্গে কোনটা? তোমরা রাইজোম তো জানোই, একদম ছোট থেকে শিখে এসছো, মানে সেটাকে আগে ধরো। আর তুমি ওই ব্রায়োফাইলাম একটা পিকচার দেখছো যেটা লিপ বার্ডসের থ্রু হয়, এই দুটোকে আগে ধরো তো, দেখো ওই অপশানগুলোর মধ্যে কোনটা মিলছে। এইভাবে কোনো এই ম্যাচিং টাইপ অফ কোশ্চেনগুলো তোমায় করতে হবে ভালো করে, এইভাবে ম্যাচিং টাইপ অফ কোশ্চেন একটু করবে, রাইট? দেখে নি তোমাদের মধ্যে অ্যান্সার কে দিয়েছো। অ্যান্সারটা আমরা দিয়েছি এ অপশানটা। আমি আগে তোমায় কি বললাম, তুমি কি জানো? ডিটা। দেখি আমাদের অ্যান্সার কি বলছে, লিপ বার্ড, ডিটা হওয়া উচিত কি? ডিটা। এখানে অ্যান্সারটা ভুল আছে কিনা সেটাও একটু দেখে নিতে হবে। দেখো আমরা এখানে ইটা যেটা আমরা দেখতে পাচ্ছি একটা অফসেট, লিপ বার্ড, বুলবিল আর এখানে রাইজোম দেখছি। এখানে বি যেটা রাইজোম দেখতে পাচ্ছি আমরা, ভালো করে দেখো, এইটা হওয়া উচিত সবসময় আমাদের কার সঙ্গে মিল থাকবে? 4 এর সঙ্গে। দেখো বি এর সঙ্গে কি 4 আছে? বি এর সঙ্গে 4 আছে, এটা ঠিক আছে, রাইট? এবার আমরা আরেকটা পিকচার দেখছি, দেখো সেটা তোমাকে বলছি, যেটা আমি বলছিলাম লিপ বার্ডস। লিপ বার্ড সবসময় হওয়া উচিত কোনটা? এই পিকচারটা, মানে 5 এর সঙ্গে। দেখো ডি এর সঙ্গে কিন্তু 5 হওয়া উচিত, ডি এর সঙ্গে 5 হওয়া উচিত, তাই না? আর ই এর সঙ্গে 3, এখানে এ অপশানটা ভুল আছে, এখানে কিন্তু এ অপশান হবে না, সি অপশানটা হবে। এখানে সি অপশানটা হবে। অঞ্জু ঠিক করেছো, শুভদীপ ঠিক করেছো একদম। এখানে অ্যান্সারটা রেড কালার ভুল দেওয়া আছে, রাইট? চলো এরপরে আমি কোশ্চেনটা বলি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মিন্ট ফর ভেজিটেটিভ প্রোপাগেশন ইন অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট। মানে এদের মধ্যে ইজ নট মিন্ট অফ দ্য ভেজিটেটিভ প্রোপাগেশন, এদের মধ্যে কোনটা নট মিন্ট বলছে? ভেজিটেটিভ প্রোপাগেশন নয় অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রে। জেমিউলস, রানার, বাল্ব না সাকার? কোনটা হবে অ্যান্সার 11 এর জন্য? এবার তো 12টা অ্যান্সার দাও দেখি সবাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট মিন্ট অফ দ্য ভেজিটেটিভ প্রোপাগেশন? এটা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ভেজিটেটিভ প্রোপাগেশন নয়, কিন্তু নট মিন্ট বলছি। দেখো অ্যান্সারটাকে যেটা আমরা বলছি জেমিউলসটা, কারণ জেমিউলসটা কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে হয় না, এটা আমরা স্পঞ্জের ক্ষেত্রে, যেগুলো ফ্রেশ ওয়াটারে গ্রো করে, অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টে তুমি দেখবে না, ইন্টারনাল বার্ডিং জেমিউলসের ক্ষেত্রে দেখবে, রাইট? তাহলে আমাদের 12 এর ক্ষেত্রে এ অপশানটা হবে। এটা তোমরা অনেকেই ঠিক লিখেছো। কোশ্চেন নাম্বার 13 দেখে নিই আমরা, ভেজিটেটিভ প্রোপাগেশন ইনভলভ। ভেজিটেটিভ প্রোপাগেশন মানে কি সেটা আবার বুঝিয়ে দেওয়া তো তোমাদের দরকার। দেখো একটা প্ল্যান্টের মধ্যে মেনলি 2 টাইপ অফ পার্ট থাকে, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ পার্ট আর একটা ভেজিটেটিভ পার্ট। ভেজিটেটিভ পার্টস কোনগুলো? তার রুট, তার লিফ, তার স্টেম, এইগুলো। যখন ওই রুট, স্টেম, লিফ এসবের থ্রু রিপ্রোডাকশন হবে, থ্রু প্রোপাগেশন হবে,
that time it is called the vegetative propagation. ভেজিটেটিভ প্রপাগেশনে কি একটা সিঙ্গেল প্যারেন্ট লাগবে, নাকি দুটো প্যারেন্ট লাগবে, নাকি জুস স্পোর লাগবে, নাকি রিপ্রোডাকশন বাই ফ্লাওয়ার লাগবে? দেখে নি কোনটা হবে অ্যান্সার। ভেজিটেটিভ প্রপাগেশনে একটাই প্যারেন্ট লাগবে। তুমি একটা কোনো চায়না রোজ প্ল্যান্ট নিয়েছো, তার স্টেমটাকে কাট করে মাটিতে বসিয়ে দাও, কি হবে? ভেজিটেটিভ প্রপাগেশনই তো হবে। একটাই সিঙ্গেল প্যারেন্ট লাগবে এখানে, একটাই সিঙ্গেল প্যারেন্টের ইনভলভমেন্ট। জুস স্পোর লাগে না, এটা তো এসেক্সুয়াল স্পোর। দুটো প্যারেন্ট, এটা তো সেক্সুয়াল নয় রে বাবা। আর এখানে ফ্লাওয়ারের রিকোয়ারমেন্ট তো আসছেই না, এটা তো ভেজিটেটিভ প্রসেস, ইউনিপ্যারেন্টাল প্রসেস, মনে রাখতে হবে সবাইকে। নেক্সট দেখো, এনসিইআরটির বইয়ের এই ছবিটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যেটা আমরা একটা এ আর বি দুটোকে লেবেল করতে বলা হয়েছে। এটাকে আমরা কি দেখতে পাচ্ছি এনসিইআরটির বইয়ের? তোমরা সবাই না ওই পিকচারগুলোকে একটু ভালো করে পড়বে এবং পিকচারগুলো রাফ হলেও ড্র করবে অ্যান্ড উইথ লেবেলিং করবে। লেবেলিংটা খুব ইম্পর্টেন্ট। দেখি এই যে তুমি পিকচার, তোমরা এনসিইআরটি বই দেখে করবে না কিন্তু, না দেখে করো, না দেখে। কোনটা হবে? 14 নাম্বার কোশ্চেনের প্রথম অ্যান্সার দিয়েছে আমাদের সামিমা দিয়েছে। দেখে নি অ্যান্সারটা কি হতে চলেছে, যেটা হচ্ছে এ অপশানটাকে। এই দেখো আমরা এটাকে কি বলি জানো? আই বলি, আই। আর বি অপশানটা যেটা হচ্ছে জার্মিনেটিং আই বার্ডস, এখান থেকেই শুট তৈরি হয়। এনসিইআরটির বইয়ের এই লেভেলিংটা ভালো করে মাথায় রাখতে হবে যে, রাইট। নেক্সট দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 15 কোশ্চেনটা অনেক বড়, ভালোভাবে দেখো। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ওয়াটার হাইসিন্থ। আমরা ওয়াটার হাইসিন্থের জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট কোনটা সেটা তোমাকে জানতে বলছি, মানে বলতে বলছি আর কি। কি সেটা? এটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট ক্যান বি প্রোপাগেটেড ভেজিটেটিভলি অ্যাট এ ফেনোমেনাল রেট, ভেরি কুইক রেটে আর কি। ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া বিকজ অফ বিউটিফুল ফ্লাওয়ার অ্যান্ড শেপ অফ দ্য ফ্রুট, এই জন্যই ইন্ডিয়াতে আনা হয়েছিল। ইট রিপ্রোডিউস বাই অফসেটের থ্রু ওয়াটার হাইসিন্থ রিপ্রোডাকশন করে। ইট ড্রেনস অক্সিজেন ফ্রম ওয়াটার হুইচ লিডস টু দ্য ডেথ অফ দ্য ফিশ, এরা ওয়াটার বডিজ থেকে অক্সিজেনকে আউট করে দেয়। নাকি ইট স্প্রেড অল ওভার দ্য ওয়াটার বডি ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম, মানে ভেরি কুইক রেটে গ্রো করে। 6 অপশন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ দেম, মানে এরা এত কুইক কি গ্রো করে যাতে তুমি ওয়াটার বডিজ থেকে এদের রিমুভ করতেই পারবে না। 7 নাম্বার, ইট ইজ ইনভেসিভ উইডস ফাউন্ড গ্রোয়িং wherever there is a standing water, যেখানে তুমি স্ট্যান্ডিং ওয়াটার দেখবে এরা ইনভেসিভ উইডস ফার্মে গ্রো করবে। এদের মধ্যে আমরা বলতে বলেছি অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট। এনসিইআরটির বইয়ের এই অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্টগুলো বাবা ভালো করে মাথায় রাখতে হবে তোমাদেরকে, জানো তো। দেখে না, এদের মধ্যে আমরা বি অপশানটাকে রাইট অপশান হচ্ছে তোমাদের মধ্যে। বি অপশানটা কেন বলছি এবার দেখো, এখানে 1, 3, 2 অপশানটা ঠিক নয়। এটা ইন্ডিয়ায় তার বিউটিফুল ফ্লাওয়ার অ্যান্ড শেপ অফ দ্য ফ্রুটের জন্য আনা হয়নি, রাইট। দেখো এরপর 4 অপশান, 5, 6 অ্যান্ড 7 অপশান সবগুলোই ঠিক আছে, শুধু 2 অপশান ওটাই শুধু ভুল ছিল, শুধু ফ্রুটের জন্য আমরা আনিনি ওকে ইন্ডিয়াতে, এই ছোট্ট জিনিসটা ভুল ছিল। তাহলে এই অপশানটা একটুখানি মাথায় তোমাদের রাখতে হবে। এনসিইআরটি দেখো মেনশন করেছে তোমাকে এই জন্যই। নেক্সট দেখো, টার্ম ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইজ ফ্রিকুয়েন্টলি ইউজড। ভেজিটেটিভ যে রিপ্রোডাকশন কথাটা আমরা ইউজ করি কি প্ল্যান্টের জন্য, নাকি অ্যানিমালসের জন্য, নাকি মোনেরিয়ান্সের জন্য, নাকি এসি বোথ অপশানের জন্য? কোনটা হবে অ্যান্সার? ওকে সোহম, দেখো তোমরা আমাকে যারা বলেছিলে তোমাদের জন্যই আমি এই ক্লাসটা করার চেষ্টা করেছি, কারণ তোমরা যারা আমার কাছে হয়তো পড়ার সুযোগ পাওনি, যাতে আমি তোমাদেরও পাশে থাকতে পারি। কারণ তোমরা ইউটিউবের স্টুডেন্টরাও আমার কিন্তু খুবই মানে একদম ফ্যামিলির মেম্বার, বুঝতে পারছো তো। কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষরা একটুখানি ফ্যামিলি ব্যাপারটা ভালো বুঝি, মানে আমরা একই ফ্যামিলির সবাই, আমরা খুব কাছের সবাই।
মানে আমরা বাংলায় যারা থাকি বাঙালিরা একটুখানি কিন্তু মানে একটু খুব কাছের হই সবাই, আমাদের মধ্যে এটাই সব থেকে বড় কোয়ালিটি, আমরা একে অপরের জন্য খুব ভাবি, তাই না? সেই জন্যই আমার এই ভাবনা থেকেই এই ক্লাস। তাহলে এই ভেজিটেটিভ রিপ্রোডাকশন আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি কার জন্য? সেটা কিন্তু মেনলি প্ল্যান্টের জন্য, কারণ প্ল্যান্টেই আছে ভেজিটেটিভ পার্ট। তাহলে 16-এর এ হবে অ্যান্সার। শুভদীপ ভালো করে অ্যান্সার দাও, তোমার ওপর আমার অনেক আশা এবং অনেক ভরসা। শুভদীপ আমার অনেক পুরনো ইউটিউবের স্টুডেন্ট, আমার খুব ফেভারিট স্টুডেন্ট কিন্তু শুভদীপ রয়, বাঁকুড়া জেলা থেকে। তোমার জেলার নাম আমার ভালো মনে আছে এই জন্য, রাইট? ভালো করে শুভদীপ প্রত্যেকটা অ্যান্সার ভালো করে দেওয়ার চেষ্টা করো। দেখো এরপর কোশ্চেন নাম্বার 17। আমি একটু ফাস্ট গতিতে আজকে করাতে চাইছি, কারণ এখন তোমাদের যারা তোমরা NEET 2022 দেবে না, তাদের জন্য সময়টা খুব ইম্পর্টেন্ট। তোমরা বেশি সময় সব ইউটিউবে দিতে হবে না, রাইট? তোমাকে বেশি সময় তোমার নিজের পড়াশোনার জন্য দিতে হবে, সেজন্য খুব টাইমে ফাস্ট গতিতে এগোবো আমরা। ব্যানানা ইজ এ রিপ্রোডিউস ভেজিটেটিভলি বাই, ব্যানানা কেয়ার থ্রু দিয়ে রিপ্রোডাকশন করে, ব্যানানা করে রাইজোমের থ্রু দিয়ে, মনে রাখবে এনসিইআরটিতে দেওয়া আছে এটা। কোশ্চেন নাম্বার 8, আইজ অফ দ্য পটেটো অ্যারাইজ ফ্রম, কোথা থেকে আইজ অফ দ্য পটেটো তৈরি হয়? নোড, ইন্টারনোড, নাকি বোথ এ অ্যান্ড ভি, নাকি রুট থেকে তৈরি হয় আইজ অফ দ্য পটেটো? কোশ্চেন নাম্বার 18, ফটাফট অ্যান্সার দাও। আইজ অফ দ্য পটেটো এটা তৈরি হয় কোথা থেকে? সেটা নোডস থেকে তৈরি হয়, নোডস। নোডস এই পার্ট থেকে তুমি আইজ অফ দ্য পটেটোটা জেনারেট হতে দেখবে, এনসিইআরটি বলছে এটা। এই কোশ্চেনটা আমাদের খুব ফেভারিট কোশ্চেন। ব্রায়োফাইলাম, যে পিকচারটাও এনসিইআরটিতে আছে জানো তো, সেই ব্রায়োফাইলামরা অ্যারাইজ ভেজিটেটিভলি কি করে, কার থ্রু দিয়ে? অ্যাডভেন্টিসিয়াস বার্ডস অ্যারাইজ ফ্রম দ্য নোচ প্রেজেন্ট অ্যাট দ্য লিফ মার্জিন, নাকি অ্যাডভেন্টিসিয়াস বার্ডস অ্যারাইজ ফ্রম দ্য নোচ প্রেজেন্ট at the node, নাকি অ্যাডভেন্টিসিয়াস বার্ড অ্যারাইজ করে ইন্টারনোড পজিশনে? ভেরি ইজি কোশ্চেন বাবা, এটা একদম সবাইকে সঠিক বলতে হবে। 19 নাম্বার কোশ্চেন। ব্রায়োফাইলাম বলে আমরা কার কথা মনে রাখবো? ব্রায়োফাইলাম মানে আমরা লিভসের কথা মাথায় রাখবো, এটাই তো আমাদের মনে রাখার জায়গা। লিভসের মার্জিন মানেই ব্রায়োফাইলাম, ছবিতেও তো দিয়েছে সেটা। কোশ্চেন নাম্বার 20, এখানে অ্যারেঞ্জ ইন সিকোয়েন্সে তোমাকে বলতে হবে। যদি আমি এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেসটার একটা ইন্ট্রোডাকশন দিই, সেক্সুয়াল রিপ্রোডাকশনে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ কি? সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস। তারপরেই না কিছু ইভেন্টস ঘটবে যার ফলে তোমার এমব্রায়ো তৈরি হবে, কিন্তু গ্যামেট প্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তবেই না ফার্টিলাইজেশন টেক্স প্লেস করবে। তাহলে কোনটা আগে হবে? ভেরি ইজি কোশ্চেন, 20 নাম্বার কোশ্চেন, খুব ইজি। কোশ্চেন নাম্বার 20, দেখো আমরা প্রথম হবে সেটা হচ্ছে ফরমেশন অফ গ্যামেট, গ্যামেটোজেনেসিস বলি আমরা সেই প্রসেসটাকে। তারপর কি হবে? মেনলি মেল গ্যামেটটা ট্রান্সফার হবে। তারপর কি হবে? ফার্টিলাইজেশন হবে। তারপরে পোস্ট ফার্টিলাইজেশন হবে। এই স্টেপগুলো কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। 21 নাম্বার কোশ্চেন, দেখি তোমরা বলবার চেষ্টা করো সবাই। 21 নাম্বার কোশ্চেন, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ দ্য রেসপেক্ট টু সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমি আগেও তোমাকে বলছি সেক্সুয়াল রিপ্রোডাকশন মানেই কিন্তু ফিউশন অফ গ্যামেটস। এখানে কি ইনভলভ হয় ফরমেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট অনলি বাই দ্য ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল অফ দ্য অপোজিট সেক্স, নাকি এটা খুব ইলাবোরেট প্রসেস, সিম্পল অ্যান্ড স্লো প্রসেস কম্পেয়ার টু সেক্সুয়াল? জাইগোট আর ফর্ম হয় ফিউশন অফ গ্যামেট উইচ ডেভেলপ টু ফর্ম দ্য নিউ অর্গানিজম, নাকি অল অফ দিস ইজ দ্য রাইট অপশন? দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন তার মেনলি ক্যারেক্টারিস্টিক ফিচার্সের ওপর বেস করে এটা কোশ্চেন। দেখো আমরা অ্যান্সারটা বলছি, জাইগোট আর ফর্ম বাই দ্য ফিউশন অফ গ্যামেটস, এটা তো এত অবধি ঠিক আছে। হুইচ ডেভেলপ টু ফর্ম দ্য নিউ অর্গানিজম, এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য কারেক্ট। কিন্তু এই অপশনটা কেন ভুল হলো? ইট ইনভলভ দ্য ফরমেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট অনলি বাই দ্য ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল অফ দ্য অপোজিট সেক্স। কেন? এটা আমরা হার্মাফ্রোডাইট অর্গানিজমগুলো তো আছে, যারা একটা সিঙ্গেল অর্গানিজম, তার মধ্যেই ডিফারেন্ট গ্যামেট তৈরি হতে পারে।
It is elaborate, simple and slow process compared to reproduction. No way, sexual reproduction টা comparatively simple. সেক্সুয়ালটা কিন্তু সিম্পল প্রসেস নয়, এইখানটা একটু ভুল আছে, সেই জন্য আমরা সি অপশনটাকে এখানে কারেক্ট অপশন বললাম। রিয়া বলো, সৌম্যদীপ সাউ বলো, সৌম্যদীপ, রিয়া দেখো এই অপশনটা ওই যে আমি বললাম অপোজিট, কারণ ওই হার্মাফ্রোডাইট অর্গানিজম যারা তাদের মধ্যে একটাই, ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল নয়, ওখানে একটা সেম ইন্ডিভিজুয়াল, তার মধ্যেই তো ডিফারেন্ট গ্যামেটস তৈরি হয় না রিয়া, বোঝা গেছে? বলো কোশ্চেন নাম্বার 22, দ্য পিরিয়ড অফ গ্রোথ হোয়ার অ্যান অর্গানিজম ইজ নট দ্য ন্যাচারাল ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। দ্য পিরিয়ড অফ গ্রোথ একটা সময়ের টাইম বলছি আমি, সেক্সুয়াল রিপ্রোডাকশন পার্টে আমরা ঢুকে পড়েছি কিন্তু, সেক্সুয়াল রিপ্রোডাকশন, দ্য পিরিয়ড অফ গ্রোথ হোয়ার অ্যান অর্গানিজম ইজ নট নেচার অফ ফর দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, কোনটা হবে? 22 নাম্বার কোশ্চেন, ভালোভাবে দেখে বলো। দ্য পিরিয়ড অফ গ্রোথ হোয়ার অ্যান অর্গানিজম ইজ নট নেচার অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে এখানে গ্রোথ হচ্ছে অর্গানিজমের, তাদেরকে আমরা কি বলি, কোন ফেজটাকে বলি আমরা? জুভিনিয়াল ফেজ অ্যান্ড ভেজিটেটিভ ফেজ, দুটো কথাই বলি। যখন গ্রোথ হয় অর্গানিজমের, তারা সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য তখনও প্রিপেয়ার হয়নি। সি অপশনটা রাইট অপশন হবে। অরিত্র, অরিত্র রাইট, শাওলি রাইট। 12-এর 22 এ নয়, দেখো জুভিনিয়াল ফেজটা আমরা অ্যানিম্যালসের কথা বলি, ভেজিটেটিভ ফেজটা আমরা প্ল্যান্টের কথা বলি, দুটো ক্ষেত্রেই তো প্ল্যান্টের অনলি গ্রোথ হয় না শাওলি, সেই জন্য আমরা সি অপশনটাকে, দেখো দুটোতেই তো আসছে ব্যাপারটা। কোশ্চেন নাম্বার 23 দেখো, চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোইং। এখানে আমাদের কিন্তু ইনকারেক্ট স্টেটমেন্ট বাছতে বলা হয়েছে, ভুল স্টেটমেন্ট, এটা মাথায় ঢুকিয়ে নাও আগে। ইনকারেক্ট স্টেটমেন্ট, ইন এ পেরিনিয়াল স্পিসিস, পেরিনিয়াল কথার মানে জানো তো, যারা অনেক মেনি টাইম, অনেক ইয়ার বাঁচে। শো ক্লিয়ার কাট ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেনোসিস ফেজ। অ্যানুয়াল মানে যারা একটা বছর বাঁচে, বাইনিয়াল মানে যারা 2 বছর বাঁচে, তারা শো করে ক্লিয়ার কাট ভেজিটেটিভ রিপ্রোডাকশন অ্যান্ড সেনোসিস ফেজ, নাকি পেরিনিয়াল স্পিসিসগুলো ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ অ্যান্ড দ্য সেনোসিস ফেজ, নাকি এ অ্যান্ড বি, কোনটা রাইট অপশন হবে? সুস্মিতা, ওকে ওকে, সুস্মিতা রাইট, ওকে সুস্মিতা, ওকে ওকে, আমি বুঝতে পারিনি তোমার নামটা। দেখো তাহলে আমাদের 23 নাম্বার কোশ্চেনে মনে রাখবে আমাদের এখানে ইনকারেক্ট চুজ করতে হয়েছিল। পেরিনিয়াল প্ল্যান্ট ইট শো ক্লিয়ার কাট ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ সেনোসেন্স ফেজ, না ওরা ক্লিয়ার কাট ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ সেনোসেন্স ফেজ শো করে না। একটা তুমি ম্যাঙ্গো প্ল্যান্ট আছে তোমার বাড়ির পাশে, তুমি বলো দেখি ওই প্ল্যান্টটার কখন রিপ্রোডাক্টিভ স্টেজ শুরু হয়েছিল, কোন ইয়ারে ওর ফ্লাওয়ার হয়েছিল একটু ছোট্ট করে, কবে ওরা সেনোসেন্স ফেজে চলে আসবে, তুমি বলতে পারবে? ওইভাবে বলতে পারবে না। অ্যানুয়াল প্ল্যান্ট হলে তুমি বলতে পারবে, রাইস প্ল্যান্টে কখন ফ্লাওয়ার এলো, কখন তাদের ডেথ হয়ে গেল, সেটা তুমি বলতে পারবে। বুঝে গেছো? তাহলে 23-এর জন্য এই অপশন বললাম। এই কোশ্চেনটা বাবা আমাদের এনসিইআরটি লেভেল থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নীলা কুরাঞ্জি, এই একটা ফ্লাওয়ারের নাম বলা আছে, এদের ফ্লাওয়ারটা ব্লুম করে, ফোটে কতদিন ছাড়া ছাড়া বলো তো নীলা কুরাঞ্জির ক্ষেত্রে? 24-এ অ্যান্সারটা বলো দেখি, 24-এ অ্যান্সার ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সবার বলা দরকার। এদের জন্য অ্যান্সারটা মনে রাখবে, নীলা কুরাঞ্জি এরা 12 ইয়ার্স ছাড়া ছাড়া এদের ফ্লাওয়ারটা ফোটে, মানে ফ্লাওয়ারগুলো একদম ব্লু কালারের, হেভি সুন্দর দেখতে হয়, রাইট? দেখি আর কি কোশ্চেন হতে পারে এখান থেকে। ব্যাম্বু প্ল্যান্ট দেখো এদের ফ্লাওয়ারিংটা কখন হয় বলো তো? 10 থেকে 20 ইয়ার্স ছাড়া, নাকি 50 to 100 ইয়ার্স ছাড়া, নাকি ওয়ান্স ইন এভরিওয়্যার, নাকি বোথ বি অ্যান্ড সি দুটোই কারেক্ট হতে পারে। ব্যাম্বুর ক্ষেত্রে কোনটা হবে? সোহম ভেরি গুড, অ্যান্সার দাও সবাই, অ্যান্সার দাও। ব্যাম্বুর ক্ষেত্রে আমরা এনসিইআরটি যেটা বলছে এদের কিন্তু অনলি ওয়ান টাইম ফ্লাওয়ার হয়, ফ্লাওয়ার হওয়ার পর এদের ডেথ হয়ে যায়, এবং সেটা হয় 50 to 100 ইয়ার্স এর মধ্যে, অনলি সিঙ্গেল টাইম ফ্লাওয়ার হয় এদের, মনে রাখবে এটা। এই ইয়ারটা এনসিইআরটি বলেছে, তোমায় মনে রাখতে হবে। দেখি
চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য স্ট্রবিলিয়ান্থাস কুন্থিয়ানা। ওই নীলাকুরাঞ্জির কথা বলছিলাম না, এরই একটা সায়েন্টিফিক নেম স্ট্রবিলিয়ান্থাস কুন্থিয়ানা। এটা এনসিইআরটির বই পড়তে হবে। যারা যারা বুঝতে পারছো এনসিইআরটির বই কতটা ইম্পর্টেন্ট, উইথাউট এনসিইআরটি বই চান্স পাবে না, আর অন্য বই পড়লেও চান্স পাবে না। এমসিকিউ এর জন্য করতে পারো, বাট এনসিইআরটির বই একমাত্র পড়তে হবে। দেখো এই অপশানটা এনসিইআরটিতে একদম ক্লিয়ার মোডে দেওয়া আছে 26, যেটা স্ট্রবিলিয়ান্থাস কুন্থিয়ানার জন্য কারেক্ট। দ্য প্ল্যান্ট ফ্লাওয়ার ডিউরিং কখন হয়েছিল? সেপ্টেম্বর অক্টোবর 2006-এ, নাকি ইটস মাস ফ্লাওয়ারিং ট্রান্সফার লার্জ ট্র্যাক অফ হিলি এরিয়া ইন কেরালা, কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু ইন্টু দ্য পিঙ্ক স্ট্রেস। পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, মাথায় রাখো এটা। এ অ্যান্ড বি বোথ অপশন ইজ কারেক্ট। নাকি ফ্লাওয়ারেশন হয়েছিল ডিউরিং এপ্রিল মে সিজনে 2006-এ। কোন সময় ফ্লাওয়ারিংটা হয়েছিল? এনসিইআরটি কি বলছে? এনসিইআরটি বলছে সেপ্টেম্বর অক্টোবর মাসে হয়েছিল 2006-এ তাদের ফ্লাওয়ারেশনটা। আর এটা পিঙ্ক কালার তো নয়, আমি একটু আগে হিন্টস দিয়েছিলাম ব্লু কালার ছিল, সেই জন্য সেকেন্ড অপশনটা হলো না। আর এটা তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ফ্লাওয়ার হয় না, এই টাইমটা মনে রাখতে হবে তোমাকে। বলো অস্ট্রিয়া সাইকেল তুমি কাদের মধ্যে অবজার্ভ করতে পারো? প্রাইমেটসের মধ্যে, নাকি নন প্রাইমেটসের মধ্যে, নাকি বোথ এ অ্যান্ড বি, নাকি হিউম্যান বিংস? অস্ট্রিয়া সাইকেল বলেছি। এনসিইআরটি লেভেল থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অস্ট্রিয়া সাইকেল কাদের মধ্যে হয়? অস্ট্রিয়া সাইকেল অবজার্ভ কাদের মধ্যে? অস্ট্রিয়া সাইকেল তুমি নন প্রাইমেটসদের মধ্যে হয়। প্রাইমেটসদের মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল এই হতে পারে, এরকম একটা এমসিকিউ, এই সেরামি কোশ্চেন এসে গেছে। দেখো চুজ অড ওয়ান বলেছে, কিন্তু অড ওয়ান অ্যামং দ্য ফলোইং অন দ্য বেসিস অফ হরমোনাল চেঞ্জ ইন দ্য রিপ্রোডাক্টিভ ফেজ। মানে যখন রিপ্রোডাক্টিভ ফেজে এরা থাকে এদের মধ্যে কিছু হরমোনাল চেঞ্জ হয়। এপস, কাউ, ডিয়ার, টাইগার। একটু ডিফারেন্স আছে কোন অর্গানিজম? এপস, কাউ, ডিয়ার, টাইগার। ওই প্রাইমেটস নন প্রাইমেটস এইভাবে অ্যান্সারটাকে মাথায় রাখতে হবে তোমাদেরকে। দেখো অ্যান্সারটা হবে এপস এর মধ্যে, এপস। এটাই আমাদের অ্যান্সার মনে রাখতে হবে, কারণ এদের মধ্যে অড ওয়ান, হরমোনাল চেঞ্জ নয়, হরমোনাল চেঞ্জ হয় কাউ, ডিয়ার, টাইগার, অড ওয়ান আউন্স। 29 কোশ্চেন বলো জুভিনিয়াল ফেজ। আমরা বলছিলাম না যেখানে সেই কি হয়, গ্রোথ হয়। জুভিনিয়াল ফেজে রিলেটেড উইথ অল এক্সেপ্ট, মানে কোনটা হয় না, মানে এক্সেপ্ট ব্যাপারটা আমাদের বার করতে হবে। দেখি 29 নাম্বার কোশ্চেনের অ্যান্সার তোমরা কি দাও? জুভিনিয়াল ফেজে it is pre-reproductive phase of the individual. It is a different duration in the different organism. It is period of vegetative growth. Now it involves the appearance of flower in higher plant. Except বলেছি, except কোশ্চেনটা কিন্তু ভালো করে মাথায় ঢোকাও। এখানে আমাদের ডি নাম্বার অপশনটাই হবে, কারণ জুভিনিয়াল ফেজে ফ্লাওয়ারের অ্যাপিয়ারেন্সের কথা বলা হয় না, ভেজিটেটিভ গ্রোথের কথা বলা হয়। জুভিনিয়াল ফেজ ডিফারেন্ট অ্যানিমালসের ক্ষেত্রে ডিফারেন্ট হয়, আর এটা রিপ্রোডাকশনের আগের ফেজ, তাহলে তুমি প্রি রিপ্রোডাক্টিভ ফেজ বলতেই পারো এটাকে। কিন্তু ফ্লাওয়ারেশনের কথা হয় না, আর হায়ার প্ল্যান্ট তো নয়। আমরা তো জুভিনিয়াল ফেজটা অ্যানিমালসদের ক্ষেত্রে বলি না। বোঝা গেল ব্যাপারটা? কোশ্চেন নাম্বার 30, যেখানে তোমাকে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস আর গ্যামেটোজেনেসিস বলে যে দুটো টপিক এনসিইআরটিতে আছে, চলো আমি সেখান থেকে তোমার কথা বলি। দেখো আইসোগ্যামেটসের কথা বলা হয়েছে, প্রেজেন্ট নট ইন, মানে তাহলে বলতে হবে আইসোগ্যামেট কাদের মধ্যে প্রেজেন্ট থাকে না, প্রেজেন্ট নট ইন। যখনই তুমি পরীক্ষার খাতায় দেখবে এই নটটাকে আন্ডারলাইন করে দেবে, কিন্তু দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আইসোগ্যামেটস তুমি ক্ল্যাডোফোরাইন ফাঙ্গি, ফিউকাস অ্যান্ড অ্যালগি, হিউম্যান বিংস কাদের ক্ষেত্রে তুমি প্রেজেন্ট দেখবে না। সো এখানে অল অফ দিস অ্যান্সারই এখানে রাইট অপশন হবে। হিউম্যান বিংসের ক্ষেত্রে তো তোমরা জানো স্পার্ম ও ওভাম, তারা তো ডিফারেন্ট দেখতে। কোশ্চেন নাম্বার 31, আমরা একটা এনসিইআরটির পিকচার দেখেছি। এই পিকচারটা কি লেবেল করা আছে এনসিইআরটির বইতে? হেটেরোগ্যামেটস অফ হিউম্যান বিংস, নাকি হেটেরোগ্যামেটস অফ ফিউকাস, নাকি হোমোগ্যামেটস অফ ফিউকাস, নাকি নান অফ দিস?
কার ক্ষেত্রে হবে এটা? 31 নাম্বার কোশ্চেন। দেখো এটা আমরা কোন, এটা এটা আমাদের ওই অ্যালগি ফাঙ্গির নয় গো, রাইট? এখানে আমরা দেখো গ্যামেটস গুলো টোটালি ডিসিমিলার সাইজ দেখছি, কিন্তু এটাকে আমরা আইসোগ্যামাস মানে হোমোগ্যামেটস, হেটেরোগ্যামেটস এর মধ্যে আবার উগ্যামেটস ডিফারেন্ট টাইপস আছে, কোনটা মোটাইল আর নন মোটাইল। এখানে ওই মোটাইল আর নন মোটাইলটাকে তোমাকে কনসিডার করতে হবে, রাইট? বলো চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। এখানে আমরা কারেক্ট স্টেটমেন্টে তোমাদের বাঁচতে হবে তোমাদেরকে, দেখি তোমরা কেমন বাঁচতে পারো। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, বাঁচো দেখি ফটাফট। The process of formation of two type of gametes is known as gametogenesis. Cladophora এই এক্সাম্পলটা তোমরা ভালো করে মাথায় রাখবে। The two gametes are so similar in appearance that is not possible to categorize them. Such gametes are known as heterogametes. Very easy question. The male and female morphologically distinct type of gametes is character of fucus. এই যে পিকচার ওপর বেস করে যে কোশ্চেনটা তৈরি হচ্ছে এখানে না, এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। অ্যান্সারটা কি হবে জানো? এ অ্যান্ড সি বোথ অপশন ইজ দ্য কারেক্ট। কারণ দ্য প্রসেস অফ ফরমেশন অফ টু টাইপ অফ গ্যামেট মানে ওই গ্যামেটোজেনেসিস মানে স্পারমেটোজেনেসিস উজেনেসিসকেই বোঝায়। আর তুমি মেল আর ফিমেল মরফোলজিক্যালি ডিস্টিংক্ট টাইপ অফ গ্যামেট দেখতে পাবে ফিউকাসের মধ্যে, এটাও কারেক্ট। কিন্তু ক্ল্যাডোফোরার ক্ষেত্রে যে দুটো ডিফারেন্ট টাইপ অফ গ্যামেটস তৈরি হয় তখন তাকে হেটেরোগ্যামেটস কি বলছে? দ্যাট ইজ নট পসিবল টু ক্যাটাগরাইজ দেম। তার মানে তো সেটা আইসোগ্যামেটস হয়ে গেল, সেটাকে আবার হেটেরোগ্যামেটস বলছে। দেখো কি ভুলভাল স্টেটমেন্ট, মানে এটাকে সেজন্য কারেক্ট স্টেটমেন্ট ধরলামই না। বুঝে গেল? তাহলে এর পরেরটা দেখো, প্ল্যান্টস মে হ্যাভ বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ইন সেম প্ল্যান্ট। এই কোশ্চেনটা ভালোভাবে করবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 33। Question number 33, plants may have both male and female reproductive structure in same plant. Same plant এর মধ্যে যখন তোমার মেল অ্যান্ড ফিমেল স্ট্রাকচার থাকে তাকে কি বলে? একটা অপশন বলে সেটা হচ্ছে বাইসেক্সুয়াল বলবো, যেখানে বোথ সেক্স প্রেজেন্ট আছে। অ্যানাদার ওয়ান, এটাকে আমরা মোনোসিয়াসও বলি। মোনোসিয়াস আর বাইসেক্সুয়াল কথাটা এখানে আমরা সিমিলার ওয়েতে ইউজ করছি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। রাইট রিয়া সঠিক অ্যান্সার দিয়েছে। বলো দেখি, স্ট্যামিনেট অ্যান্ড প্রিস্টিলেট ফ্লাওয়ার মানে এখানে মেল আর ফিমেল ফ্লাওয়ারের কথা বললাম, বিয়ার অন ডিফারেন্ট প্ল্যান্ট, তখন তাদেরকে আমরা কি বলবো? স্ট্যামিনেট মানে মেল ফ্লাওয়ার আর প্রিস্টিলেট মানে ফিমেল ফ্লাওয়ার বলে, এটা মনে রাখো আগে। কি বলবো তাদেরকে বলবো এখানেও বি অপশনটা রাইট বলছি। কেন? দেখো তাদেরকে তখন ইউনিসেক্সুয়াল বলবো, কারণ এখানে মেল আর ফিমেল আমরা বলেছি ডিফারেন্ট প্ল্যান্টে গ্রো করে। আর কি বলবো এদেরকে? বিয়ের ক্ষেত্রে প্রিস্টিলেট ফ্লাওয়ার বিয়ার অন ডিফারেন্ট প্ল্যান্ট, স্ট্যামিনেট অ্যান্ড প্রিস্টিলেট ফ্লাওয়ার বিয়ার অন ডিফারেন্ট প্ল্যান্ট বলছি। কিন্তু তাহলে এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখো, এখানে অ্যান্সারটা হওয়া উচিত ইউনিসেক্সুয়াল, মানে 2 অপশানটা হবেই এখানে, তার সঙ্গে 4 অপশানটা হবে এখানে, মানে এখানে কিন্তু ডি অপশানটা রাইট হওয়ার কথা 34-এর, তাই না? 34-এর বি কী করে হবে? কারণ এখানে যাদের তুমি ইউনিসেক্সুয়াল বলবে তাদের তুমি এখানে মোনোসিয়াস হচ্ছে না, মোনোসিয়াস হলে বোথ তো প্রেজেন্ট থাকে না একসঙ্গে, এখানে ভুল আছে। এখানে ডি অপশানটা রাইট হবে এখানে, বুঝেছো? ডি অপশান। দেখি 35-এর ক্ষেত্রে বলো, চুজ অ্যান অড ওয়ান উইথ রেসপেক্ট টু সেক্সুয়ালিটি। এদের মধ্যে ওই তোমার সেক্সুয়ালিটির ওপর বেস করে কিউকারবিটস, ককরোচ ছাড়া নান অফ দিস, মানে ওই ইউনিসেক্সুয়াল বাইসেক্সুয়াল কনসেপ্টের ওপর বেস করে কোশ্চেন। দেখে না কোনটা হবে? ককরোচটা, কারণ কিউকারবিটস ছাড়া এরা সবাই কিন্তু তোমার বাইসেক্সুয়ালের মধ্যে আসবে, বাট ককরোচটা সেটা ইউনিসেক্সুয়াল অর্গানিজমের মধ্যে আসবে। পরে দেখি, হাউ মেনি ফলোইং ইজ এ মোনোসিয়াস অর দ্য বাইসেক্সুয়াল? মোনোসিয়াস অর দ্য বাইসেক্সুয়াল? প্যাপাইয়া, কিউকারবিটস, ডেড পাম, ককরোচ, মার্চেন্টিয়া,
আর্থওয়ার্ম, সুইট পটেটো, চারা, স্পঞ্জ, টেপওয়ার্ম, লিচ, এই এক্সাম্পলগুলো সবগুলোই তোমার মনে রাখতে হবে। এই অপশানগুলো থেকে তোমাকে বলা হচ্ছে কোনটা মনোসিয়াস, কতগুলো আছে এর মধ্যে। এদের মধ্যে তুমি 8টা এক্সাম্পল পাবে, দেখে নাও ভালো করে, যাদের মধ্যে তুমি মনোসিয়াসের এক্সাম্পল পাবে। মনোসিয়াস কথাটা অ্যানিম্যালসের ক্ষেত্রে আবার বাইসেক্সুয়াল হিসাবে ইউজ হয়, বুঝেছো? সেখান থেকে আমরা 8 অপশানটাকে ধরলাম। বলো দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর দ্য হার্মাফ্রোডাইটস। আমি হার্মাফ্রোডাইটস কথাটা আগেও তোমায় মেনশন করিয়েছিলাম। কোনটা হবে এর মধ্যে? হার্মাফ্রোডাইটসের ক্ষেত্রে 37-এর জন্য আমরা না, অ্যান্সারটা এখানে ভুল আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আর হার্মাফ্রোডাইট, এখানে কিন্তু অপশন আমরা আর্থওয়ার্ম ধরবো। আর্থওয়ার্মটাই এক্সাম্পল হার্মাফ্রোডাইট, নট দ্য আনসার। এখানে অ্যান্সার হবে সি অপশন। সি অপশন, সামিমা ঠিক লিখেছো, রাইট? সামিমা ঠিক লিখেছো। এটা বলো দেখি, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। A diploid parent produce a gamete by meiotic division, mitotic division. একটা ডিপ্লয়েড প্যারেন্ট তার গ্যামেট প্রডিউস করে, সেটা কি মাইটোটিক ডিভিশনের থ্রু দিয়ে। হ্যাপ্লয়েড প্যারেন্ট যদি হয়, তারা গ্যামেট তৈরি করে মাইটোটিক ডিভিশনের থ্রু দিয়ে। আর যদি হ্যাপ্লয়েড প্যারেন্ট হয়, তারা গ্যামেট তৈরি করবে মিওটিক ডিভিশনের থ্রু দিয়ে। কোনটা হবে রাইট অপশন? দেখে নি, তোমরা অ্যান্সারটা দিতে থাকো। অ্যান্সারটা হবে, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড যদি প্যারেন্ট হয়, তাদের যে গ্যামেটস তৈরি হবে, গ্যামেটসে কি থাকতে হবে? এন নাম্বার অফ ক্রোমোজোমই থাকতে হবে। সেজন্য মাইটোটিক ডিভিশন ফলো আপ হবে ওখানে, মিওসিস নয়। মিওসিস হলে কি হতো? n/2 হয়ে যেত, সেটা কি পসিবল? পসিবল নয়। সেই জন্য হ্যাপ্লয়েড প্যারেন্ট হলে মাইটোটিক ডিভিশনের থ্রু দিয়েই তারা গ্যামেট তৈরি করে। মোনেরা, ফাঙ্গি, অ্যালগি অ্যান্ড ব্রায়োফাইট প্যারেন্টাল প্ল্যান্ট বডি ইজ। প্যারেন্টাল প্ল্যান্ট বডিটাদের কি ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড নাকি সেম অ্যাজ টেরিডোফাইটসের মতো? কাদের ক্ষেত্রে হবে অ্যান্সারটা? 39-এর জন্য অ্যান্সার দিচ্ছি আমরা। এদের সবার ক্ষেত্রে প্যারেন্টাল প্ল্যান্ট বডিটা হ্যাপ্লয়েড ইন নেচারের হয়, হ্যাপ্লয়েড ইন নেচার। মিওসাইটস কাকে বলে? এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখো ভালো করে। মিওসাইটস ইন দ্য হিউম্যান বিংস কোনটা, কোন সেলটাকে বলে? কোশ্চেন নাম্বার 40-তে বলো। মিওসাইটস কাদের বলে? মিওসাইটস হচ্ছে যে সেলগুলো তোমার গ্যামেট ফর্মেশনে পার্টিসিপেট করে। গ্যামেট ফর্মেশন হয় কোন প্রসেসের থ্রু দিয়ে? মিওসিস প্রসেসের থ্রু দিয়ে। দ্যাট মিনস যে সেলগুলো মিওসিস প্রসেসে পার্টিসিপেট করে, দ্যাট ইজ কল্ড দ্য মিওসাইটস, রাইট? তাহলে এই অপশনটা হবে রাইট অপশন। তাহলে এই যে মিওসাইটস, তার মধ্যে কি আছে? 1 সেট অফ ক্রোমোজোম আছে, না 2 সেট অফ, না 3 সেট অফ ক্রোমোজোম আছে? দেখো, মিওসাইটসের জন্য এই অ্যান্সারটা আমরা দেবো, সেটা হচ্ছে বি অপশনটা। কারণ এখানে 2 সেট অফ ক্রোমোজোম প্রেজেন্ট থাকে, মানে এরা ডিপ্লয়েড ইন নেচার। এরা ডিপ্লয়েড ইন নেচার হবে, ডিপ্লয়েড। বলো দেখি, চুজ দ্য কারেক্ট অপশন। চুজ দ্য কারেক্ট অ্যামং দ্য ফলোইং। দ্য ফিমেল সেক্স অর্গান অফ দ্য চারা position above the antheridium, testis sac of earthworm position below the ovary, testis of cockroach position কোথায়? above the ovary of the same cockroach individual, A and B both option। আমাদের কারেক্ট রেসপন্সটাকে বাঁচতে বলা হয়েছে এখানে। একটু বুদ্ধি লাগাও, বুদ্ধি লাগালে অ্যান্সারটা পাবে। 42 নাম্বার কোশ্চেন। দেখো, এখানে কারেক্ট স্টেটমেন্ট একটাই আছে, ফিমেল সেক্স অর্গান যেটা চারার, সেটা অ্যান্থ্রিডিয়ামের অ্যাভাবে প্রেজেন্ট থাকে। টেস্টিস যেটা স্যাক বলছি, সেটা আবার আর্থওয়ার্মের ক্ষেত্রে নট বিলো, বিলোতে নয়, অ্যাভাবে আছে। আর টেস্টিস অফ দ্য ককরোচ, সেম ককরোচে প্রেজেন্ট থাকে না অ্যাভাবের মধ্যে, কারণ ওরা ইউনিসেক্সুয়াল ককরোচ। এনসিআরটি এটাই বলে রেখেছে তোমাকে। কোশ্চেন নাম্বার 43 বলো। এই একটা যে ডায়াগ্রাম এনসিআরটির বই থেকে দেখছো, এই ডায়াগ্রামটা কার ডায়াগ্রাম? দেখি তোমরা এনসিআরটি ডায়াগ্রাম কিভাবে প্র্যাকটিস করো। এই ডায়াগ্রাম বেসিস কোশ্চেন আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কোন এক্সাম্পল দেখছো? এটা তোমরা দেখো, এরা পটেটো নয়, সুইট পটেটো নয়। এটা আমাকে এনসিআরটি থেকে লিখে দেখাও, দেখি তোমাদের এনসিআরটির বইটা কেমন খোলা আছে। এটা তুমি কোন ফ্লাওয়ারের এক্সাম্পল দেখছো? ছবিটা দেখেও আন্দাজ করতে পারছো।
ছবিটা দেখে আন্দাজ করতে পারছো? বলো দেখি তাহলে। এটা তো নান অফ দিস বলছি, বাট এটা তাহলে এটা তো দেখো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এটা আমরা অ্যান্সার বুঝতে পারছি। এই অ্যান্সারটা একটুখানি আমাকে বলো দেখি তোমরা। অ্যামং দ্য ফলোয়িং 43টা বলবে আমাকে, কে আগে বলতে পারো আমি দেখবো। 43 এনসিইআরটির বইটা থেকে আমাকে দেখো, বলো। অ্যামং দ্য ফলোয়িং ম্যাক্সিমাম নাম্বার অফ ক্রোমোজোম ইন মিওসাইটস, মানে এখানে এনসিইআরটির বইতে না একটা ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েডের বেস করে ক্রোমোজোম নাম্বার দেওয়া আছে। ওর থেকে বলতে হবে এদের মধ্যে মিওসাইটস মানে মাদার সেলের মধ্যে, ডিপ্লয়েড সেলের মধ্যে কাদের মধ্যে ক্রোমোজোম নাম্বার বেশি থাকে। রাইট, দেবাংশী অ্যান্সার দিয়েছে একটা, ভেরি গুড। অন্যরাও এনসিইআরটি দেখে বলো আমি যেটা বলেছি। এই যে অ্যান্সারটা সেটা মনে রাখবে, পটেটোর মধ্যে তুমি সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্রোমোজোম দেখতে পাবে। এনসিইআরটির বইয়ের ওই চারটা তোমাকে মনে রাখতে হবে ভালো করে। নেক্সট বলো দেখি, অ্যারেঞ্জ দ্য অ্যাসেন্ডিং অর্ডার অফ নাম্বার অফ ক্রোমোজোম ইন গ্যামেটস। ওই যে চারটা তোমাকে এমনভাবে মনে রাখতে হবে যাতে তুমি ক্রোমোজোম নাম্বার ইন গ্যামেটসটাকে এইভাবে রিলেট করতে পারো। এইভাবে রিলেট করলে তুমি দেখবে তোমার হিউম্যান, পটেটো, ডগ অ্যান্ড বাটারফ্লাই আসবে অ্যাসেন্ডিং অর্ডারে। রাইট, প্রত্যেকের তোমার একটু ইনফরমেশনটা মাথায় রাখবে এনসিইআরটি থেকে। ওকে পিঙ্কি, ভেরি গুড, ভেরি গুড। সুস্মিতা, ভেরি গুড। নেক্সট দেখো, বলো দেখে অফিওগ্লোসাম ইজ, ওটা কার এক্সাম্পল? এনসিইআরটি থেকে এনসিইআরটির কোশ্চেন দেখো, এনসিইআরটি ভেরি ইম্পর্টেন্ট। অফিওগ্লোসিয়াম এটা কার এক্সাম্পল? এই এক্সাম্পলটা বলা হয়েছে সেটা টেইডোফাইটের এক্সাম্পল। নেক্সট দেখো, এখানে একটা কলম দেওয়া হয়েছে, ফাইন্ড করতে হবে, ম্যাচ করতে হবে। কি সেটা? আমরা কার ক্ষেত্রে বলেছি? মেজ, ওনিয়ন, ডগ অ্যান্ড অ্যাপেলের ক্ষেত্রে। একটা মিওসাইটসের ক্ষেত্রে পার্ট, আর কলম 2টা হচ্ছে তার ক্রোমোজোম নাম্বার ইন গ্যামেটসের ক্ষেত্রে, মানে হ্যাপ্লয়েড হবে। কিন্তু কার কোনটা ক্রোমোজোম নাম্বার, এই কটা তোমাকে মুখস্থ করতে হবে এনসিইআরটির বই থেকে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরিতোষ, ভালো করে অ্যান্সার দাও। পরিতোষ, ভেরি গুড স্টুডেন্ট। দেখে নাও, এখানে আমরা এই অপশানটাই সঠিক দেওয়া আছে। তুমি ক্রোমোজোম নাম্বারটাকে যদি মিলিয়ে দেখো, এনসিইআরটির বইটা মিলিয়ে দেখো, এইটাই অপশানটা দেবে এবং এই অপশানটাই তোমার মিল হবে। কোশ্চেন নাম্বার 48, ব্রায়োফাইট টেইডোফাইটসের গ্যামেট ট্রান্সফারের জন্য কি দরকার হয়? ব্রায়োফাইট আর টেইডোফাইটসের গ্যামেট ট্রান্সফারের জন্য কি দরকার হয়? বলো ফটাফট। তার দরকার হয় সেটা হচ্ছে ওয়াটারের রিকোয়ারমেন্ট হয়, তবেই তারা আলটিমেটলি গ্যামেটটা ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করতে পারে। দেখো 49 নাম্বার কোশ্চেন, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। এদের মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট সেটা তোমাকে জানতে হবে, বুঝতে হবে। 49 নাম্বার কোশ্চেন, 49 নাম্বার কোশ্চেনে দেখে নাও কি বলছে কোশ্চেনটা। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। কারেক্ট স্টেটমেন্ট কোনটা? A large number of male gametes is liberated during the gamete transfer to compensate the loss of male gamete during the transport. দেখো, যখন একটা মেল গ্যামেট ট্রান্সপোর্ট হয় তখন অনেক মেল গ্যামেট নষ্ট হয়ে যায়, এই জন্য অনেক মেল গ্যামেটস তৈরি করতে হয়। এটাই কারেক্ট স্টেটমেন্ট, অন্যগুলো কিন্তু ভুল আছে। 49, 50 নাম্বার কোশ্চেন, পোলেন গ্রেনস ক্যারিজ, পোলেন গ্রেন কি ক্যারি করে? মেল গ্যামেট, ফিমেল গ্যামেট, মিওসাইটস না অ্যান্সি? তোমরা সবাই জানো পোলেন গ্রেনস কি ক্যারি করে। পোলেন গ্রেনস ক্যারি করে মেল গ্যামেটস, সেটাই তো আলটিমেটলি ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করে জেনারেটিভ নিউক্লিয়াসটা। দেখি পোলেন গ্রেনস কোথায় প্রডিউস হয়, একদম বাচ্চাদের কোশ্চেন। 51 নাম্বার কোশ্চেন, 51 নাম্বার কোশ্চেন, পোলেন গ্রেনস কোথায় প্রডিউস হয়? স্টিগমা, কার্পেল, অ্যান্থার। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইজি কোশ্চেন। দেবাংশী, নিতাই, সবাই অ্যান্সার দাও। নিতাই, তুমি কোশ্চেন নাম্বার মেনশন করো। দেখো 51 এর জন্য আমরা জানি অ্যান্থারে প্রডিউস হয় পোলেন গ্রেনস। ভেরি ইজি কোশ্চেন। এই ডায়োসিয়াস প্ল্যান্ট কি শো করে? ডায়োসিয়াস কথাটা মাথায় রাখতে হবে, বারবার বলছি। মোনোসিয়াস, ডায়োসিয়াস প্ল্যান্টগুলো ক্রস পলিনেশনে পার্টিসিপেট করে, তার কারণ ওখানে মেল আর ফিমেল
যে ফ্লাওয়ার দুটো ডিফারেন্ট প্ল্যান্টে হয়, তাহলে সেলফ পলিনেশন হওয়ার, অটোগ্যামি হওয়ার চান্সই নেই। ডিফারেন্ট প্ল্যান্টে না মেল ফিমেল ফ্লাওয়ার তৈরি হয়, তাহলে ক্রস পলিনেশনই হবে। দেখো পিস কি করে, সেলফ ফার্টিলাইজিং করে, বাইসেক্সুয়াল নাকি এ অ্যান্ড বি বোথ, নাকি এরা ক্রস পলিনেশন করে? পি কার এক্সাম্পল? এনসিআরটি কি বলেছে? পি বলেছে এনসিআরটি দুটো অপশনই কারেক্ট, মানে এরা সেলফ ফার্টিলাইজেশনও করতে পারে, রাইট, এবং এরা বাইসেক্সুয়াল, মেল এবং ফিমেল পার্ট একটা ফ্লাওয়ারের মধ্যেই প্রেজেন্ট থাকে। 44 নাম্বার কোশ্চেন, পলিনেশনের তুমি ডেফিনেশন দেবে কি করে? পলিনেশনকে তুমি কি করে ডিফাইন করবে? একদম ভালো করে দেখো, পলিনেশনের ডেফিনেশন, বাচ্চাদের কোশ্চেন। পলিনেশনের ডেফিনেশন কি? ট্রান্সফার অফ পোলেন গ্রেনস, কোথা থেকে কোথায়? অ্যান্থার থেকে স্টিগমাতে, তারপরেই না ফার্টিলাইজেশন হবে, সেটাই পলিনেশনের ডেফিনেশন। কিন্তু এনসিআরটি কি বলেছে সেটা তোমায় মাথায় রাখতে হবে এই ডেফিনেশনটা বলতে গিয়ে। কোশ্চেন নাম্বার 55, মোস্ট ক্রিটিক্যাল ইভেন্টস ইন দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, কোনটা সব থেকে মোস্ট ক্রিটিক্যাল? গ্যামেটোজেনেসিস, ফার্টিলাইজেশন, গ্যামেট ট্রান্সফার না এমব্রায়োজেনেসিস? সবই একটু কমপ্লিকেটেড, বাট মোস্ট কোনটা? সেটা হচ্ছে তোমার ফার্টিলাইজেশন, কারণ ফার্টিলাইজেশনটা তো সব থেকে ইম্পর্টেন্ট। উইথাউট ফার্টিলাইজেশনেও হতে পারে অনেক কিছু, বাট সেগুলো সবই এক্সেপশন। সো ফার্টিলাইজেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। 55-এর বি অপশনটা, সামিমা ঠিক বলেছো। দেখো এনসিআরটির বইতে এই যে ছবিটা দিয়েছে, এখানে এ যেটা, বি সি, দেখো আমরা ছবিতে দিয়েছি, বি অপশানে এ বি সি দেওয়া হয়েছে, সি অপশানে, এদের মধ্যে লেবেলিং ওয়াইজ কোনটা তোমার সঠিক অপশান আসবে? এটা কি বলছে? ফিউশন অফ গ্যামেটস বলছে। দেখো মানে এটা তুমি যদি সিলেক্ট করো, এটা একটা তোমার অপশান, এখানে এটা ফিউশন অফ গ্যামেটস দেখাচ্ছে নাকি পেরেন্ট অর্গানিজম দেখাচ্ছে? সিতেও বলেছে এটা পেরেন্ট অর্গানিজম, ডিতে বলেছে এটা একটা জাইগোট। দেখি কোনটা হবে অপশান। মানে এনসিআরটির বইয়ের ছবিটা তোলা একটা কোশ্চেন। দেখো এনসিআরটির বইতে তুমি দেখবে এই যে এ অপশানটাকে, রাইট, আর বি অপশানটাকে কি দেখিয়েছে? জাইগোট দেখিয়েছে, আর সিটাকে দেখিয়েছে একটা নিউ ইন্ডিভিজুয়ালস দেখিয়েছে। এনসিআরটির বইয়ের এই ছবিটা মনে রাখতে হবে তোমাকে, রাইট। শামিমা, পরিতোষ, পিঙ্ক, রিঙ্কি সবাই ঠিকই অ্যান্সার দিয়েছো। ফার্টিলাইজেশন এই টপিক থেকে কি কোশ্চেন আসছে দেখো, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। আমরা গ্যামেটসের ফিউশন থেকে সিনগামি বলি, নাকি ফর্মেশন অফ ডিপ্লয়েড জাইগোট রেজাল্ট ইন ফার্টিলাইজেশন, ফিউশন অফ গ্যামেটস হয়? কোন এইগুলোর মধ্যে কোনটা তোমার কারেক্ট স্টেটমেন্ট বলতে হবে তোমাকে? দেখো এদের মধ্যে যে কারেক্ট স্টেটমেন্ট সেটা হচ্ছে সিটা। এখানে আমাদের 1, 2, 3 তিনটেই কারেক্ট, কারণ ফিউশন অফ গ্যামেটস সেটাকে আমরা সিনগামি বলতে পারি। ডিপ্লয়েড জাইগোট ফর্মেশন হয় ফার্টিলাইজেশন প্রসেসের ফলে, এটাও ঠিক। ফিউশন অফ গ্যামেটস তাকেও ফার্টিলাইজেশন বলি, মানে তিনটেই তো ঠিক বললাম, তিনটেই কারেক্ট। কোশ্চেন নাম্বার 58 বলো দেখি, হুইচ বার্ড অফ দ্য ফলোইং শো দ্য পার্থেনোজেনেসিস? পার্থেনোজেনেসিস প্রসেসটা কোন প্ল্যান্ট, কোন অ্যানিমাল সেখানে শো করে, কোন বার্ডস? এনসিআরটি যে এক্সাম্পলটা দিয়েছে মাথায় রাখতে হবে তোমাদের সবাইকে, সেটা হচ্ছে কি? টার্কি। টার্কি শো করে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস প্রসেসটা কি? এনসিআরটি কি ডেফিনেশন দিচ্ছে, সেই ডেফিনেশনের উপর বেস করে পার্থেনোজেনেসিস কোশ্চেনটা রিপ্রোডাকশন ইন অর্গানিজম থেকে। দেখো পার্থেনোজেনেসিস মানে আমরা কি বলছি? আমরা সি অপশনটাকে কারেক্ট বলছি। ডেভেলপমেন্ট অফ নিউ অর্গানিজম ফ্রম দ্য আনফার্টিলাইজড ফিমেল গ্যামেট, মানে এটাকে আমরা উইথআউট ফার্টিলাইজেশন বলতে পারি, কিন্তু এখানে ফিমেল গ্যামেট, রাইট, ফিমেল গ্যামেটস থেকে নিউ অর্গানিজম তৈরি হয়। দিস ইজ দ্য পার্থেনোজেনেসিস, এইটাই ডেফিনেশন। মেল গ্যামেট বা মেল আর ফিমেল গ্যামেট তৈরি হয় সেটা নয়, নিউ অর্গানিজম তৈরি হয়, সেটাই পার্থেনোজেনেসিস, রাইট রিয়া। কোশ্চেন নাম্বার 60 দেখো, from the list of the organism how many show the external fertilization and internal fertilization?
প্রথমে তোমাকে প্রথমটা এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলতে হবে, আর কটা ইন্টারনাল ফার্টিলাইজেশন আছে। এনসিইআরটি এইভাবে তোমায় চার্ট হিসাবে দিয়েছে, সেখান থেকে তুমি কাউন্ট করে বলো প্রথমটা থেকে যে এক্সটার্নাল ফার্টিলাইজেশন কজন করে। এক্সটার্নাল ফার্টিলাইজেশন কজন করে? এক্সটার্নাল ফার্টিলাইজেশন 3টে অর্গানিজমের কথা এখানে আছে, খুঁজে বার করো কে কে আছে। আর 8 জন আছে, মানে 3টে খুঁজে বার করলেই হবে তোমার এক্সটার্নাল। আমি একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম তোমাকে, ব্রায়োফাইটস, অ্যাম্ফিবিয়ান্স, আমি তো দুটো বলে দিলাম, আর একটা খুঁজে বার করো দেখি। মানে 3টে অপশন এখানে তুমি পাবে যারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আর একটা অপশন কোনটা হবে আমাকে জানাও। আর আদার সবাই তারা ইন্টারনাল ফার্টিলাইজেশন করে। 60 নাম্বারের আর একটা অপশন খুঁজে বার করে আমায় বলো, আমি দুটো তোমায় হেল্প করে দিয়েছি। চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য এক্সটার্নাল ফার্টিলাইজেশন। মানে ইনকারেক্ট স্টেটমেন্টটা তোমায় বাঁচতে হবে অ্যাবাউট দ্য এক্সটার্নাল ফার্টিলাইজেশন। কোনটা তোমায় মাথায় রাখো, এক্সটার্নাল ফার্টিলাইজেশনের কোনটা ইনকারেক্ট। দেখি এটা করে ফেলো ফটাফট। কারণ অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্ল্যান্ট কিংডম শো দ্য এক্সটার্নাল ফার্টিলাইজেশন। অ্যাম্ফিবিয়ান্স আবার অ্যানিম্যাল কিংডমের হলো, প্ল্যান্ট কিংডমের কবে থেকে হলো? এটাই তো তাহলে রং স্টেটমেন্ট, সেই জন্য সি অপশনটাকে ধরা হয়েছে। কোশ্চেন নাম্বার 62, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য গ্যামেটস ইনভলভ ইন দ্য ইন্টারনাল ফার্টিলাইজেশন। মানে এখানে আমরা গ্যামেটসের কথা বলবো যারা ইন্টারনাল ফার্টিলাইজেশনে পার্টিসিপেট করে। কারেক্ট স্টেটমেন্ট বাঁচতে বলা হয়েছে, কোনটা সঠিকভাবে দেখো। অ্যাম্ফিবিয়ান ফাঙ্গি, সুস্মিতা রাইট, ভেরি গুড। দেখো অ্যান্সারটা এখানে কি হবে, আমরা বলছি এখানে কারেক্ট স্টেটমেন্ট ইন সিড প্ল্যান্টের ক্ষেত্রে নন মোটাইল মেল গ্যামেটস আর ক্যারিড টু ফিমেল গ্যামেট involved in the internal fertilization. Egg is formed inside the female body is motile structure, একটা motile নয়। There is a significant reduction in number of female gametes, এটাও internal fertilization এর নয়। Both and male gamete produce equal number, না equal number-এ নয়, unequal number-এ তৈরি হয় গ্যামেটস গুলো। Both are motile, না মেলরা motile, সেজন্য বি অপশনটা আমাদের এখানে কারেক্ট অপশন এলো। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস থেকে দেখি কী কোশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসের মধ্যে কী কী ঘটনা ঘটে, মানে ফার্টিলাইজেশনের পরে কী কী ঘটনা ঘটে। ফর্মেশন অফ জাইগোট, এমব্রায়োজেনেসিস, গ্যামেট ট্রান্সফার সবগুলোই ঘটে নাকি বোথ এ অ্যান্ড বি। দেখো আমরা জানি আফটার ফার্টিলাইজেশনের পর কি হয়, পোস্ট ফার্টিলাইজেশনের পর এই অপশানটাকে কিন্তু আমি ফর্মেশন অফ জাইগোট অ্যান্ড এমব্রায়োজেনেসিস দুটো অপশানটাকে কারেক্ট বলবো। কেন, জাইগোট ফর্মেশন তো তোমার ফার্টিলাইজেশনের পরেই হয় না, তাহলে আমি কিন্তু ডি অপশানে যাচ্ছি, এখানে বি অপশানটাকে আমি কারেক্ট বলছি না, এখানে ভুল রেট করা আছে। বুঝতে পারছো তো, জাইগোট ফর্মেশন তো ফার্টিলাইজেশনের পরেই হবে, মানে এটাও তো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। বোথ এ অ্যান্ড বি, রাইট, তোমরা সঠিক বলেছো। জাইগোট থেকে যদি কোশ্চেন আসে কি আসবে, হুইচ ইজ ইউনিভার্সালি অকারিং ইভেন্ট ডিউরিং দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা সবার ক্ষেত্রে হয়, যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাদের সবার জন্য। পলিনেশন নাকি এন্ডোস্পোর ফর্মেশন না জাইগোট ফর্মেশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাদের সবার জন্য হয়, কোনটা? 64 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও সবাই। জাইগোট এই দেখো সবার ক্ষেত্রে পলিনেশন কেন হবে, অ্যানিম্যালের ক্ষেত্রে পলিনেশন হয়। এন্ডোস্পার্ম ফর্মেশন কিছু কিছু এক্সেপশনও আছে, কিন্তু জাইগোট ফর্মেশন সবার ক্ষেত্রে হতে হবে, ইউনিভার্সালি অকারিং ইভেন্ট সবার ক্ষেত্রে। দেখি চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট বলতে বলা হয়েছে তোমাকে, কোনটা কারেক্ট স্টেটমেন্ট বেছে ফেলো ফটাফট, কোনটা কারেক্ট স্টেটমেন্ট। দেখো স্টেটমেন্টটা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর আর ফর্ম আফটার দ্য মিওসিস ইন জাইগোট। জাইগোটটা থেকে যখন কোনো মিওসিস প্রসেস হয় তখনই না হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে, আর হ্যাপ্লয়েড স্পোর থেকে আবার নিউ ইন্ডিভিজুয়াল তৈরি হবে। এই যে পুরো প্রসেসটাকে আমরা হ্যাপ্লন্টিং লাইফ সাইকেল বলছি। হ্যাপ্লন্টিং লাইফ সাইকেলের এই ব্যাপারটা তোমায় মাথায় রাখতে হবে, এটা এনসিইআরটি তোমায় বলেছে।
66 নাম্বার কোশ্চেন, কানেক্টিং লিঙ্ক বিটুইন ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন, তাকে আমরা কি কে কানেক্ট করে, গ্যামেট, স্পোর নাকি জাইগোট, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনকে, সেটা হচ্ছে তোমার জাইগোট। দেখো দুটো অর্গানিজমের মধ্যে কানেক্টিং পয়েন্ট তুমি বলতে পারো। 67 নাম্বার কোশ্চেন, তুমি বলো দেখি, লাইফ বিগ্যান অ্যাজ ড্যাশ ইন হিউম্যান, আমাদের হিউম্যানের ক্ষেত্রে লাইফ বিগিন হয় কোথা থেকে, জাইগোট, গ্যামেট, ফিটাস, নান অফ দিস, কার থেকে, আমাদের সবার লাইফ স্টার্ট হয়েছে কার থেকে হয়েছে, সেটা হচ্ছে তোমার জাইগোট থেকে, মাইটোসিস সেল ডিভিশনের থ্রু দিয়ে হয়েছে। 68 নাম্বার কোশ্চেন, এমব্রায়োজেনেসিস থেকে দেখি কি কোশ্চেন আসছে। তোমাদের আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে কোশ্চেনগুলো রিভাইজ করাচ্ছি, তার কারণ তোমাদের NEET 2022 দেবে, তাদের জন্য বেশি সময় বাকি নেই, তাদের জন্য সময় ভেরি ইম্পর্টেন্ট, রাইট। বেশি সময় ইউটিউব, বেশি সময় তোমার করলে হবে না, ইন্টারনেটে সময় কাটানো, তোমায় করতে হবে নিজের পড়াশোনা, নিজের, সেই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড। দেখো আমার অনেক ভিউয়ার হবে, অনেক লোকে দেখবে অনেকক্ষণ ধরে হলে, ওইটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তোমার ভালো হওয়া, তুমি যদি ভালো হয় তখনই আমাদের সবার ভালো হবে, সেই জন্য বেশি সময় কিন্তু ইন্টারনেটে ইউজ করবে না, রাইট। ক্লিয়ার, ব্যাপারটা ভালো করে বোঝো, কম সময়ের মধ্যে যা কিছু, এবং সেটা নির্দিষ্ট সময়। এমব্রায়োজেনেসিস বলতে আমরা কি বলছি, এমব্রায়োজেনেসিস বলতে আমরা বুঝি সেটা হচ্ছে তোমার ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো ফ্রম দ্য জাইগোট, ওই এমব্রায়ো তৈরির প্রসিডিওরটাকেই বলি। এমব্রায়োজেনেসিসে কোন প্রসেস ইনভলভ হয়, মাইটোসিস না মিওসিস, নাকি সেল ডিভিশন অ্যান্ড সেল ডিফারেন্সিয়েশন দুটোই হয়, দেখে নিন। এমব্রায়োজেনেসিস প্রসেসে আলটিমেটলি মাইটোসিস প্রসেস হয়, মিওসিস নয়, তার সঙ্গে সেলের ডিফারেন্সিয়েশন করতেই থাকে। 69 কোশ্চেন। 70 কোশ্চেন দেখো, স্টেটমেন্ট 1 বলেছে সেল ডিভিশন ইনক্রিজ দ্য নাম্বার অফ সেল ইন দ্য ডেভেলপিং এমব্রায়ো। স্টেটমেন্ট 2 কি বলছে, সেল ডিফারেন্সিয়েশন হেল্প দ্য গ্রুপ অফ সেলস টু আন্ডারগো সার্টেন মডিফিকেশন টু ফর্ম দ্য স্পেশালাইজড টিস্যু অ্যান্ড অর্গান টু ফর্ম অ্যান অর্গানিজম। দুটো স্টেটমেন্টই কি কারেক্ট, দেখি নাকি কোন একটা স্টেটমেন্ট ভুল। দেখো আমরা এখানে বলেছি স্টেটমেন্ট 1, এ অপশনটা রাইট হবে, দুটো অপশনই তো কারেক্ট অপশন দেওয়া আছে না, দুটো অপশনই তো ঠিক। ইন ওভিপেরাস অ্যানিমালস কাকে বলে, সেখান দিয়েই কোশ্চেনটা এনসিইআরটি থেকে তোলা হয়েছে। ওভিপেরাস অ্যানিমালস কাকে বলে, ওভিপেরাস অ্যানিমালস কাকে বলে, কোন অ্যান্সার হবে, ওভিপেরাস অ্যানিমালস যাদের বলে ফার্টিলাইজড এগ আর কভার্ড উইথ দ্য হার্ড ক্যালসেরিয়া সেলস, মানে যারা এগ লাইং অ্যানিমালস তাদেরকেই বলে। 71 এর বি অপশন, বলো দেখি চুজ দ্য ইনকারেক্ট অ্যাবাউট দ্য ভিভিপেরাস, কোনটা ভুল ভিভিপেরাসদের ক্ষেত্রে, ভিভিপেরাসদের জন্য ভুল অপশন, চান্স অফ সার্ভাইভাল দেন দ্য ভিভিপেরাস অর্গানিজম ইজ লেসার, নো, ভিভিপেরাসদের ক্ষেত্রে চান্স অফ সার্ভাইভাল বেটার। কেন বেটার, কারণ এদের যে বেবিটা গ্রো করে ইন্টারনালি, সেটা ইন্টারনালি প্রোটেক্টেড থাকে, তারা বেশি অনেক, মাদার বডিতে তো গ্রো করে, তারা তো আর এগলাইং নয় ভিভিপেরাসটা, তাই এদের চান্স বেশি, কম নয়, এটাই ইনকারেক্ট। বলো দেখি 73, ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট জাইগোট ইজ ফর্ম ইনসাইড, জাইগোট কোথায় তৈরি হয়, ওভিউলের মধ্যে, স্টেমেনের মধ্যে, স্টিগমার মধ্যে, না এমব্রায়ো স্যাক প্রেজেন্ট ইন দ্য স্টেমেন, কার মধ্যে জাইগোট তৈরি হয়, ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যে, বলো ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যে জাইগোট ফর্মেশন হয়, সেটা ওভিউলের মধ্যে, ওভিউলের ইনসাইডে। আফটার ফার্টিলাইজেশন হুইচ ফলোইং ফ্লোরাল পার্ট ডাজ নট আইদার অ্যান্ড ফল অফ ইন দ্য এভরি প্ল্যান্ট, বলো দেখি কোনটা, আফটার ফার্টিলাইজেশন হুইচ ফলোইং ফ্লোরাল পার্টস ডাজ নট আইদার অ্যান্ড ফল অফ ইন এভরি প্ল্যান্ট, ফল অফ হয় না, কোনটা এদের মধ্যে, সেটা হচ্ছে তোমার গাইনোসিয়াম পার্টটা, কারণ গাইনোসিয়াম পার্টটা থেকেই তো ডিফারেন্ট ফ্রুটস অ্যান্ড তোমার সিডস ফর্মেশন হয়, অন্য পার্টগুলো ফল অফ হয়ে যায়। বলো দেখি সিড অ্যান্ড ফ্রুট ডেভেলপ হয় কোথা থেকে, এনসিইআরটির একদম লাস্ট পেজে এই কোশ্চেনগুলো দেওয়া আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলতে হবে তোমাদের সবাইকে। 75 নাম্বার কোশ্চেন, সিড হয় ওভিউল থেকে, ফ্রুট হয় ওভারি থেকে। এই যে এনসিইআরটির বইতে লাস্ট পেজে যে ছবিটা আছে, এটা কার ছবি দেখতে পাচ্ছ, এ আর বি দুটো লেবেলিং করা আছে, ওগুলো কার লেবেলিং, এটা দিয়ে চুজ করো অ্যান্সারটা।
76 এর এ অপশনটা দেখবে, আমরা যে তোমার এ অপশনটা দেখছি না, এটা পেরিকার্প, আর বি অপশনটাকে আমরা এখানে সিড অপশন দেখিয়েছি। এনসিইআরটির বইয়ের এটাই ছিল পিকচার। তাহলে এই ছিল আজকে আমাদের রিপ্রোডাকশন ইন অর্গানিজম ইন ওয়ান শটে। আমি তোমাকে পুরো এনসিইআরটির বইটাকে রিভাইজ করালাম, তার সঙ্গে এমসিকিউ প্র্যাকটিসও করালাম। এরপর তোমাদের কাজ আছে এখনো দুটো কাজ আছে এখনো। কি দুটো কাজ? তোমরা এক্ষুনি এনসিইআরটির বইটা রিড করো, এক্ষুনি রিড করো, আর মেন কিছু কিওয়ার্ডস খাতায় ফটাফট লিখে নাও। মোনোসিয়াস, ডাইসিয়াস, এইসব ব্যাপারগুলো কয়েকটা খাতায় লিখে নিলে, তারপর প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো আছে ওগুলো অন্তত 5 ইয়ার্সের কোশ্চেন একবার দেখে নাও, কি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে। আজকের মধ্যে এই কাজটা কমপ্লিট করে আমাকে জানাও তোমাদের কনফিডেন্ট লেভেলটা ভালো হলো কিনা। রাইট? তোমাদের ভালো হবার জন্যই এই ক্লাস কিন্তু। আর তোমার যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তুমি একটু তোমার হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে সবাইকে একটু শেয়ার করে দিও, কারণ এই ক্লাসটা ফ্রিতে বলে আমি বলছি, এই ক্লাসে কোনো ফিজ লাগবে না। আর আমার পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আমাদের সবাই আমরা একই ফ্যামিলির মধ্যে বিলংস করি, আমরা সবাই বাঙালি, আমরা বাংলায় থাকি। তাহলে আমাদের সবাই ফ্যামিলির মেম্বাররা যাতে আমাদের ভালো থাকে, তারা একটা সঠিক জায়গায় চান্স পায়, তারা নিজের পায়ে দাঁড়ায়, তাদের জন্যই এই ক্লাস। চলো তাহলে তোমরা একটু শেয়ার করো। রাইট? আর এটা যেহেতু ফ্রিতে, আমি তোমাকে পেড ক্লাস হলে বলতাম না একে বলো ওকে বলো। ক্লিয়ার? আর তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা একটা কমেন্ট সেকশনে কমেন্ট করো আফটার ক্লাসের পর, তাহলে আমাকে মোটিভেট করতে আমার হেল্প হবে। আমি আরও তোমাদের জন্য প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ এরকম কোশ্চেন নিয়ে আসবো, তোমাদের যাতে অনেক ভালো হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ভালো থেকো, গুড নাইট, টেক কেয়ার, বাই, ভালো থেকো তোমরা।